আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের 30 ডেজ কেমিস্ট্রি প্রোগ্রামের এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টারের আজকে হচ্ছে লেকচার 12। সো এই লেকচার 12-এ আমরা আলোচনা করব হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে, এটার পর্যায়ভিত্তিক ধর্মটা নিয়ে, অর্থাৎ পর্যায় বরাবর বা একটা গ্রুপ বরাবর কীরকমভাবে পরমাণুর কী চেঞ্জ হয়, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়। আচ্ছা, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, কারণ হরহামেশাই স্টুডেন্টরা অন্যান্য পর্যায়ভিত্তিক ধর্মগুলো ভালোভাবে বুঝে, বাট গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্ষেত্রে তাদের ওই বোঝাটা, ওই লেভেলের বোঝাটা আর হয় না। সেটা কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট আয়নীকরণ শক্তি আর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে একটা সূক্ষ্ম তোমার বলতে পারো যে ঘুরের মধ্যে থাকে, যেটার কারণে তারা আলটিমেটলি দুইটা জিনিসের ডিফারেন্সিয়েটটা ভালোভাবে করতে পারে না। সো আলটিমেটলি তাদের বোঝাটা ফল করে। সো আজকের লেকচারে আমি এই জিনিসটা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ট্রেন্ডটা কেন চেঞ্জ হয়, কেন একেবারে একটা স্মুথ তড়িৎ ঋণাত্মকতার মতো একটা স্মুথ রুলস মানে না যে বাম থেকে ডানে গেলে সবসময় বাড়বে, উপর থেকে নিচে গেলে সবসময় কমবে। এই জিনিসটা কেন হয় না সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এখানে আমাদের অন্যান্য কোর্সের জন্য তুমি যোগাযোগ করতে পারবা, নাম্বার দেওয়া আছে। আমাদের কিন্তু বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের কোর্স আছে, ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের কোর্স আছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের কোর্স আছে। অ্যান্ড কোর্সগুলো কিন্তু কমপ্লিট। তুমি যেদিন ভর্তি হবা সেদিন তুমি সব ভিডিও পাওয়া যাবা। সো তোমার দিনে যত ঘন্টা ইচ্ছা তত ঘন্টা ভিডিও দেখতে পারবে, অ্যান্ড কোনো টাইম লিমিটেশন নাই। তুমি যদি পারো 3 মাসে তোমার বই শেষ করে ফেলতে পারবা। এবং প্রত্যেকটা লেকচার এরকমভাবে ডিটেলসে পড়ানো হয়েছে। দেখো, হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, এদিকে হোয়াটসঅ্যাপেও নাম্বার দিতে পারো অথবা ডিরেক্টলি SMS করতে পারো এই নাম্বারে। এছাড়া FB পেজ আছে আমাদের মেডিকেল থার্ড স্টার, এবং আমাদের গ্রুপ আছে মেডিকেল থার্ড স্টার এবং কুইক অনলাইন স্কুল। তুমি যে কোনো গ্রুপে জয়েন হয়ে দুইটা গ্রুপে জয়েন হয়ে যাবা, এবং আমাদের আপডেট যেই কি বলতে গেলে আপডেট যেই ইনফরমেশানগুলো আসবে বা আপডেট যেই কোর্সগুলো আসবে সেগুলো সম্পর্কে তুমি জানতে পারবা। ঠিক আছে? তো যাই হোক, আমরা পড়াশোনা শুরু করি। দেখো, আমাদের প্রথম আমি যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে যে এই গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক জিনিসটা বলতে কি বোঝায়। আমাদের শুরুতে এই জিনিসটা কি সেটা জানতে হবে, তারপরে আমরা একটু পরে যাব। দ্যাট মিনস আমি ইনিশিয়ালি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এবং আয়নীকরণ শক্তির মধ্যে একটু ডিফারেন্স বুঝাবো। তো দেখো, আমরা ছোটোবেলায় এটা পড়ে আসছি, আমাদের ছোটোবেলায় এইগুলো পড়ার জিনিস, যে আমরা জানি একটি পদার্থ 3টি অবস্থায় থাকতে পারে। আমি এখানে 3টা অবস্থা দেখাই পদার্থের, একটা পাত্র, দেন 2টা পাত্র, দেন 3 নম্বর পাত্র। ঠিক আছে? তো আমাদের হাতে এই 3টা পাত্র আছে। সো আমরা এই 3টা পাত্রে সেম জিনিসকে রাখবো। ধরো যে এখানে হচ্ছে পানিকে রাখলাম, বাট পানিটাকে আলটিমেটলি এখানে বরফ আকারে আসে, অর্থাৎ কঠিন আকারে আসে। কঠিন আকারে যখন থাকবে তখন পানির যে অণুগুলো আছে, নট পরমাণু, অণুগুলো খুব কাছাকাছি থাকবে। এটা আমরা ছোটোবেলা পড়ে আসছি যে যখন একটা বস্তু কঠিন অবস্থায় থাকে তখন তাদের মধ্যে কি হয়, তখন তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সব থেকে বেশি থাকে। অ্যান্ড এই আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সব থেকে বেশি থাকার কারণে তারা খুব কাছাকাছি অবস্থান করে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে তোমার পরমাণুগুলা বা অণুগুলা আছে, সেই অণুগুলা একটা অপরটার খুব কাছাকাছি অবস্থান করতেছে। তাহলে এটাকে বলা হয় সলিড স্টেট বা কঠিন অবস্থা। সলিড স্টেটের পরে এখানে যেটা আছে সেটা হচ্ছে ধরো যে তরল অবস্থা। বাট তরল অবস্থায় আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান কম, এবং এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মান কম হওয়ার কারণে অণুগুলোর মধ্যে একটু আন্তঃআণবিক দূরত্বটা বেশি মনে হচ্ছে। ধরো এই অণুটা আর এই অণুটার মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি, কিন্তু সেম যদি হয় এই অণু আর এই অণুর দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব অনেক কম, এবং এটাকে বলা হয় লিকুইড স্টেট বা তরল অবস্থা। আর এরপরে আমরা যে কন্ডিশনটা দেখবো সেটা হচ্ছে গ্যাসিয়াস ফর্ম। এখানে অণুগুলা একটার সাথে অপরটার আকর্ষণ শক্তি নেই বললেই চলে, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক কম, কিন্তু আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। তুমি যদি তাদের মধ্যে আন্তঃআণবিক দূরত্বের কথা চিন্তা করো, দূরত্বটা হচ্ছে অনেক বেশি। সো এটা হচ্ছে গ্যাসিয়াস ফর্ম। ধরো এটা হচ্ছে পানির 3টা অবস্থা। পানির 3টা অবস্থা, 3টার মধ্যে পানি আছে, একটার মধ্যে বরফ আকারে, একটার মধ্যে তরল পানি, আর একটার মধ্যে বাষ্প আকারে পানি আছে। সো এখন আমি যে জিনিসটা তোমাদেরকে বলতে চাচ্ছি বা যে জিনিসটা তোমাকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা পদার্থ কেন কঠিন, আরেকটা পদার্থ কেন তরল, আরেকটা পদার্থ কেন গ্যাস, সেই জিনিসটাকে কিন্তু আমরা খুব ইজিলি 2টা ফ্যাক্টর দ্বারা ডেসক্রাইব করে আসছি ছোটোবেলায়। একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, আর একটা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। আমরা কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক দূরত্বের মানটা কম, আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি। লিকুইড স্টেটের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান সলিড থেকে বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বলের মান সলিড থেকে কম, কিন্তু লিকুইড থেকে আবার যাই হোক, এটার আন্তঃআণবিক যে আকর্ষণ বলের মান, সেই বলের মান হচ্ছে তোমার আলটিমেটলি সলিড থেকে কিছুটা কম। আন্তঃআণবিক আকর্ষণ বলের মান কম, কিন্তু আন্তঃআণবিক দূরত্ব
এই কঠিন থেকে একটু বেশি। গ্যাসিয়াস ফর্মের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম। আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম এই কারণে তাদের দূরত্বটা, আন্তঃআণবিক যে আকর্ষণ দূরত্ব, সেই আন্তঃআণবিক আকর্ষণ দূরত্ব হচ্ছে সব থেকে বেশি। তো এখন আমি যদি বলি, তাইলে আমরা বুঝলাম যে একটা জিনিস, একটা পদার্থ তিনটা স্টেটে থাকতে পারে এই কারণে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল কিংবা আন্তঃআণবিক দূরত্বের ডিফারেন্সের কারণে একই পদার্থের তিনটা স্টেট দেখা যায়। সো বিজ্ঞানীরা একটা জিনিস খেয়াল করলেন যে আচ্ছা ঠিক আছে, আমরা এই জিনিসটাকে এক্সপ্লেন করলাম যে একটা পদার্থ কেন কঠিন, একটা পদার্থ কেন তরল, একটা পদার্থ কেন গ্যাস। কিন্তু একটা পদার্থ কঠিন আছে, সেটাকে যখন আমি তাপ দিচ্ছি সেটা তরলে রূপান্তরিত হয়ে যায়। আবার একটা পদার্থ তরল আছে, সেটাকে যখন আমি তাপ দিচ্ছি তখন সেটা গ্যাসে রূপান্তরিত হয়ে যায়। সো হোয়াট ইজ দ্য ফ্যাক্টর হুইচ ডিটারমিনিং দ্য কনভার্সন বিটুইন দেম, যে এইখানে কোন ফ্যাক্টরটা দায়ী, যেই ফ্যাক্টরের কারণে একটা কঠিন, তুমি নিজে চিন্তা করে দেখো ব্যাপারটা কতটা, তোমার কাছে সিম্পলি চিন্তা করতে মনে হলে ব্যাপারটা কতটা একটা বড়সড় কোশ্চেন করার মতো জায়গা, যে একটা পদার্থকে আমি তাপ দিলাম, তাপ দেওয়ার সাথে সাথে কেন সেটা আলটিমেটলি তরলে রূপান্তরিত হইল, সেই তরলটাকে আমি তাপ দিতে থাকলাম, কেন সেটা গ্যাসে রূপান্তরিত হইল। সো এটার জন্য বিজ্ঞানীরা একটা তথ্য দিছিলেন যেটাকে বলা হয় পদার্থের আণবিক গতিতত্ত্ব। আণবিক গতিতত্ত্ব, আণবিক গতিতত্ত্ব মানে এই তত্ত্বে বিলিভ করা হয় যে পদার্থের যত কণা আছে, অর্থাৎ অণু আছে, সকল অণু নিজের জায়গা থেকে তোমার কাঁপতে থাকে। অর্থাৎ আমরা একটা সলিড স্টেটকে দেখতেছি বা আমরা একটা লিকুইড স্টেটকে দেখতেছি, সেই লিকুইড স্টেটটাকে আমাদের কাছে স্থির মনে হইতেছে, বাট আমরা যদি এটার আণবিক পর্যায় পর্যন্ত চলে যায়, তখন আণবিক পর্যায়ে গিয়ে দেখবো যে এই যে অণুগুলো আছে সেই অণুগুলো তোমার একটা জায়গাকে স্ট্যান্ডার্ড রেখে তারা এক পাশে অপর পাশে দুলতেছে, অর্থাৎ এক জায়গা থেকে অপর জায়গায় কাঁপতেছে। অর্থাৎ নর্মাল অবস্থায় সেটা কঠিন হোক কিংবা লিকুইড হোক কিংবা গ্যাসিয়াস ফর্মে থাকুক, তাদের মধ্যে একটা গতিশক্তি বিরাজ করবে, তাদের মধ্যে একটা গতি অলওয়েজ থাকবে। সো ওনারা এটা বলছেন যে সলিড যে স্টেটগুলো আছে, কঠিন অবস্থায় যে পদার্থগুলো আছে সেইগুলোর যে অণুগুলো আছে সেগুলো খুব আস্তে আস্তে কাঁপতে থাকে, খুব আস্তে আস্তে। কিন্তু লিকুইড যে স্টেট আছে সেইখানে যে অণুগুলো আছে সেগুলো খুব বেশি জুড়ে কাঁপতে থাকে। অ্যান্ড গ্যাসিয়াস ফর্মের কণাগুলো এত বেশি জুড়ে কাঁপতে থাকে যে আমরা গ্যাসিয়াস ফর্মের যে কণাগুলো আছে সেই কণাগুলোকে দেখে আশেপাশে ছোটাছুটি করতে এবং পাত্রের গায়ে মোটামুটি একটা বড় সড়ো তারা চাপ দেয়। অনেক সময় তুমি একটা বেলুনের মধ্যে গ্যাস ভরতেছো, ওই বেলুনটা হঠাৎ করে ফেটে গেল, সেটার কারণ কি? তুমি বেলুনের মধ্যে যেটা ভরতেছো সেটা হচ্ছে আলটিমেটলি কোনো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, বিভিন্ন টাইপের গ্যাস। সো সেই গ্যাসগুলো কী করতেছে, আলটিমেটলি ওই যে বেলুনটা আছে সেই বেলুনের গায়ে খুব জোরে জোরে ধাক্কা দিতেছে। কারণ আমরা জানি গ্যাসিয়াস ফর্মের অণুগুলোর মধ্যে গতিশক্তি অত্যধিক থাকে। সো তারা আলটিমেটলি ওইটার মধ্যে খুব জোরে জোরে চাপ দেয়। সো চাপ দেওয়ার কারণে আস্তে আস্তে বেলুনটা একটা টাইমে ফেটে যায়। সো দ্যাট মিনস আমরা যখন একটা পদার্থকে তাপ দিই সেটা কেন তরলে রূপান্তরিত হয়, সেটার কারণ হচ্ছে যে আমরা যখন ধরো যে সলিড স্টেটের মধ্যে আমরা যখন তাপ দিচ্ছি, দ্যাট মিনস আমি যদি বলি যে সলিড, লিকুইড আর গ্যাসিয়াস ফর্মের মধ্যে, তিনটা ফর্মের মধ্যে মেইন পার্থক্যের জায়গাটা কোনটা, তাহলে ভাই মেইন পার্থক্যের জায়গাটা হচ্ছে শক্তির দিক দিয়ে। সলিড স্টেটের যে অণুগুলো থাকে তাদের গতিশক্তি কম থাকে, লিকুইড স্টেটের গতিশক্তিটা তার থেকে একটু বেশি থাকে, গ্যাসিয়াস ফর্মের যে গতিশক্তিটা এটা অনেক বেশি থাকে, সবার থেকে বেশি থাকে। তার মানে আমরা যদি একটা পদার্থকে কঠিন থেকে তরলে রূপান্তরিত করতে চাই কিংবা তরল থেকে গ্যাসে রূপান্তরিত করতে চাই, আমাদের শুধু একটা কাজ করলেই চলবে, সেটা হচ্ছে গতিশক্তিটাকে বাড়ায় দেওয়া। ধরো সলিড স্টেটের যে অণুগুলো আছে তাদের গতিশক্তি হচ্ছে 10, লিকুইড স্টেটের গতিশক্তি হচ্ছে 20, গ্যাসিয়াস স্টেটের গতিশক্তি হচ্ছে 50। দ্যাট মিনস আমি যদি সলিড থেকে লিকুইডে কনভার্ট করতে চাই একটা সাবস্টেন্সকে, তখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সলিড স্টেটের যে অণুগুলো আছে তাদেরকে আরও আমার এমন শক্তি দিতে হবে, এতটুকু শক্তি দিতে হবে যেন সেটা 20 শক্তি অ্যাচিভ করতে পারে। যদি সলিড যেই অণুগুলো আছে বা কঠিন পদার্থের যে অণুগুলো আছে সেই অণুগুলোকে যদি আমি আরও এক্সট্রা 10 এনার্জি সামহাউ তাদেরকে আমি কী করতে পারি, সরবরাহ করতে পারি, তখন সেটার শক্তি আরও 10 তো তার মধ্যে আসে, আরও 10 যদি আমি বাহির থেকে সরবরাহ করি 20 হইলো, তাহলে 20 শক্তিতে যখন সেটা পৌঁছাবে তখন তাদের কাঁপাকাঁপিটা এতটা বেড়ে যাবে বা তাদের
এই যে ছুটাছুটিটা এতটা বেড়ে যাবে যে তারা লিকুইডে কনভার্ট হয়ে যাবে। এবং লিকুইড মানে এইটা, তুমি যদি একেবারে মলিকুলার লেভেলে যাও, লিকুইড মানে এইটা যে তাদের মধ্যে এই শক্তিটা এক্সিস্ট করতেছে। এখন তাহলে ভাই আমি যদি লিকুইডটাকে গ্যাসিয়াস ফর্মে কনভার্ট করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? সামহাও এইখানে যে লিকুইডের যেই মলিকিউলসগুলো আছে, অর্থাৎ এখানে যে অণুগুলো আছে সেই অণুগুলোর শক্তি তোমার বাড়ায় 50 পর্যন্ত নিতে হবে। তুমি যদি সামহাও 50 পর্যন্ত নিতে পারো, দ্যাট মিনস তুমি হচ্ছে আলটিমেটলি গ্যাসিয়াস ফর্মটা পাবা। সো সেই জন্য আমরা কী করি যে সলিডকে যখন আমরা কঠিন পদার্থকে যখন তাপ দিতে থাকি, আমরা জানি যে তাপ এক প্রকার শক্তি, এবং এই যে যেই শক্তিটা, সেই শক্তিটা আমরা জানি যে শক্তি ধ্বংস হয় না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, শক্তি শুধুমাত্র এক জায়গা থেকে অন্য জায়গাতে ফ্লো হয়। সো এইখানে আমরা যে তাপ শক্তিটা দিতেছি সেই শক্তিটা কী করে, এখানের অণুর এখানে যে তাপটা দিতেছি সেটা কী করে, এখানের অণুগুলো যেগুলো আছে সেই অণুগুলোর আলটিমেটলি গতিশক্তিটাকে বাড়ায় দেয়। কী হয় আলটিমেটলি এখানে আমরা যে তাপটা দিই সেই তাপের শক্তিটা কনভার্ট হয়ে যায় অণুর গতিশক্তিতে, যেহেতু তাপের কোনো শক্তির কোনো ধ্বংস বা বিনাশ নেই। সো আমরা এখানে যতটুকু শক্তি দিই সম্পূর্ণ শক্তিটা আলটিমেটলি এইখানে যে অণুর যে গতি সেই গতি শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। সো আলটিমেটলি অণুগুলোর একটা টাইমে গতিশক্তি বেড়ে যায়। সো এটা আলটিমেটলি একটা টাইমে লিকুইডের ফর্ম হয়, আমরা যখন আরও তাপ দিতে থাকি তারা কাঁপতে থাকে, তারা আলটিমেটলি গ্যাসিয়াস ফর্মে কনভার্ট হয়ে যায়। এখন এই জিনিসটা তোমার কাছে একটু মনে হতে পারে ভাই এটাকে আসলেই হয় কিনা, আসলেই হয়। তুমি একটু ভাত বসায় দেখো পাত্রের মধ্যে, তুমি যখন তাপ দিতেছো তখন একই হইতেছে, হঠাৎ করে দেখবো যে ভাত মানে ও লাভ দিয়ে এসে পড়ে যাইতেছে, আরেকটা ভাত লাভ দিয়ে এসে পড়ে যাইতেছে। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস তাদের মধ্যে ওই টাইপের গতিশক্তিটা দেওয়াটা পসিবল হয়েছে। আমি তাপ দিতে দিতে তাদেরকে এমন একটা স্টেটে নিছি যে স্টেটে নেওয়ার পরে তার মধ্যে গতিশক্তিটা এতটা বাড়লো যে সে লাভ দিয়ে চলে আসছে। দ্যাট মিনস আমি যে কথাটা তোমাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন আমাদেরকে যদি বলে যে ভাই একটা কঠিন পদার্থ আছে, সেই কঠিন পদার্থটাকে লিকুইডে নাও, বা লিকুইড আছে সেই লিকুইডটাকে গ্যাসিয়াস ফর্মে নাও, আমাদের যে কাজটা করতে হবে সেটার এনার্জিটাকে বাড়ায় দিতে হবে, শক্তিটাকে বাড়ায় দিতে হবে। এখন আমরা যখন সেই অণুগুলোর মধ্যকার শক্তি বাড়াবো তখন আমাদেরকে যে কাজটা করতে হবে তাদের গতিশক্তিটাকে বাড়াইতে হবে। এখন গতিশক্তি যখন বাড়াবো তাদের মধ্যকার আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে যাবে, কিংবা আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা কমে যাবে। কেন? ধরো দুইটা অণু কাছাকাছি ছিল, ধরো এটা কঠিন পদার্থের অণু, তারা কাছাকাছি একটু জায়গা ধরে কাঁপতেছিল, এখান থেকে এই পর্যন্ত যাচ্ছিল, এখান থেকে এই পর্যন্ত যাচ্ছিল, আস্তে আস্তে কাঁপতেছিল। সো এদেরকে যদি আরও বেশি রেঞ্জে কাঁপাইতে হয়, আমি এইটাকে তাপ দিলাম, তাপ দেওয়ার পরে তাদের মধ্যে কী হলো, তাদের মধ্যে যে গতিশক্তি সেই গতিশক্তি বেড়ে গেল, এবং দুইটা কণায় এখন এখান থেকে এখানে আসলো, দেন এখান থেকে এখানে গেল। সো আলটিমেটলি তাদের মধ্যকার যে দূরত্ব, স্ট্যান্ডার্ড ফর্মের যে দূরত্ব, সেই স্ট্যান্ডার্ড ফর্মের দূরত্বটা বেড়ে গেল। কারণ যখন এই কণাটা যখন একসাথে আস্তে আস্তে কাঁপতো তখন তারা এই রেঞ্জ পর্যন্ত থাকতো, ঠিক আছে, এখান থেকে এই রেঞ্জ পর্যন্ত থাকতো। যখন একটা কণার মধ্যে গতিশক্তি বেড়ে গেল তখন সেটা অনেক বড় একটা রেঞ্জ নিয়ে কাঁপতেছে। বড় রেঞ্জ নিয়ে যখন কাঁপতেছে তখন তাদের মধ্যকার যে আন্তঃআণবিক যে দূরত্ব, সেই আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে গেল। এবং সেই আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাওয়ার পিছনের কারণকে আমি যদি আরও একটা কারণ দেখি, যে আমরা যখন তাদের মধ্যে শক্তি দিছি তখন তাদের মধ্যে যেই আন্তঃআণবিক আকর্ষণ বলের মান ছিল, সে আন্তঃআণবিক আকর্ষণ বলটা দুর্বল হয়ে গেল। আন্তঃআণবিক আকর্ষণ বল যদি শক্তিশালী থাকে তাহলে দুইটা অণু কাছাকাছি থাকবে, আন্তঃআণবিক আকর্ষণ বলের মান যদি কম হয় তাহলে দুইটা অণু দূরে সরে যাবে, দ্যাটস নর্মাল। সো আমরা এক্স্যাক্টলি যে কাজটা করছি সেটা হচ্ছে তাদের মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা কমায় দিছি, বা বলতে পারো গ্যাসিয়াস ফর্মে আমরা নিলে তাদের মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বল একেবারেই থাকে না। কেন থাকে না? কারণ আমরা কণাগুলোকে দূরে সরায় নিই, এবং যখন আমরা দূরে সরায় নিই তখন আলটিমেটলি কণাগুলোর মধ্যে আকর্ষণ বলের মান আস্তে আস্তে কমতে থাকে, যেহেতু বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে চেঞ্জ হয়। সো এটা হচ্ছে মেইন কনসেপ্ট, যে আমরা যখন একটা বস্তুকে গলাইতে যাব, যখন একটা বস্তুকে আমরা লিকুইডে নিতে চাইবো, বা আমরা যখন একটা বস্তুকে ফুটাতে চাইবো, স্ফুটনাঙ্কে নিতে চাইবো, তখন এক্স্যাক্টলি আমার যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে বিভিন্ন অণুর মধ্যকার আকর্ষণ বলের মানটা আমার কমায় ফেলতে হবে, বা বিভিন্ন অণুর মধ্যকার আকর্ষণ বলটাকে নষ্ট করে দিতে হবে, বিভিন্ন অণুর মধ্যকার আকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। এখন আমাদের স্টুডেন্ট যখন এই গলনাঙ্ক স্ফুটনাঙ্কে আসে তখন আমাদের স্টুডেন্ট আয়নীকরণ শক্তির সাথে জিনিসটাকে প্যাচ লাগায় দেয়। দেখো, আয়নীকরণ শক্তি আর গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কনসেপ্ট দুইটা ভিন্ন কনসেপ্ট। কারণ আয়নীকরণ শক্তি একটা বিচ্ছিন্ন পরমাণু নিয়ে কাজ করে, এবং এইখানে যখন তোমার প্রোটন আছে, এখানে ধরো যে ইলেকট্রন আছে। আয়নীকরণ শক্তি মানে এইখানে তুমি ইলেকট্রনটাকে অসীম দূরত্বে সরায় নেবে, একটি বিচ্ছিন্ন পরমাণুর ইলেকট্রনটাকে তুমি অসীম দূরত্বে সরায় নেবা।
এবং এই অসীম দূরত্বে সরায় নিতে এই ইলেকট্রন আর প্রোটনের বলের এগেইনস্টে তোমার কাজ করতে হবে। এই বলের এগেইনস্টে কাজ করতে গিয়ে তোমার যতটুকু শক্তি লাগতেছে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। দ্যাট মিনস আয়নীকরণ শক্তিতে আমরা যেই বলের বিরুদ্ধে কাজ করতেছি সেই বলটা হচ্ছে একটি পরমাণুর ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণ বল। আমরা আয়নীকরণ শক্তিতে কি নিয়ে কাজ করতেছি? একটি পরমাণুর ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণ বল নিয়ে আমরা কাজ করতেছি। কিন্তু আমরা যখন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ব্যাপারে আসবো, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বলতে কি বোঝায়? আমরা শুধুমাত্র একটি পরমাণুর ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণ বলের এগেইনস্টে কাজ করতেছি না, বরং আমরা বিভিন্ন অণুর মধ্যে, নট পরমাণু, বিভিন্ন অণুর মধ্যকার, দেখো বিভিন্ন অণুর মধ্যকার যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের এগেইনস্টে আমরা কাজ করতেছি। এটা হচ্ছে খুব বেসিক ডিফারেন্স। সেখানে আমরা একটা পরমাণু নিয়ে কাজ করি, একটা বিচ্ছিন্ন পরমাণু নিয়ে কাজ করি। এখানে আমরা থাউজেন্ডস শুধুমাত্র পরমাণু না, আমরা এক্স্যাক্টলি অণু নিয়ে কাজ করব। সেই অণুগুলোর মধ্যকার আকর্ষণ বল কোন ধরনের আকর্ষণ বল সেটার উপর ডিপেন্ড করতেছে যে আমার সেই গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কি বেশি হবে নাকি কম হবে। আমি যদি দেখি আমার অণুগুলার মধ্যকার আকর্ষণ বলের মানটা অনেক বেশি, সো আমার অনেক বেশি তাপ দিতে হবে লিকুইডে নিতে চাইলে। আমি যদি দেখি আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা কম, তাহলে আমার কম তাপ দিতে হবে লিকুইডে নিতে। এবং এখানে অণুর পরিমাণ যত বাড়তেছে তত আমার বেশি শক্তির বিরুদ্ধে কাজ করতেছে। ধরো একটা অণু নিলাম, একটা পদার্থ নিলাম, সেখানে অণুর পরিমাণটা বেশি, তাহলে অণুর পরিমাণ যদি বেশি থাকে তাহলে তাকে কী দিতে হবে? বেশি শক্তি দিতে হবে আলটিমেটলি তাকে গলানোর জন্য। দ্যাট ইজ গলনাঙ্কের এবং স্ফুটনাঙ্কের ব্যাপারটা ডিপেন্ড করতেছে যে অণুগুলোর মধ্যকার কি ধরনের বন্ধন আছে, অথবা পরমাণুগুলো কোন বন্ধনে আবদ্ধ হয় সেই বন্ধনটাকে বিচ্ছিন্ন করতে। সো আমি যখন কথা বলবো যে ধরো আমি এখানে সোডিয়াম, তারপরে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের পরে কি আসে 13-14 সিলিকন, তারপরে কি আসে 15 ফসফরাস, তারপরে নাইট্রোজেন, তারপরে হচ্ছে তোমার সোডিয়াম ম্যাগনেসিয়াম 12, 13, 14, 15, 16, সরি 16 না, এটা তো নাইট্রোজেন না। ফসফরাসের পরে 15, 16 কি আসে সালফারের পরে কি আসে তোমার ক্লোরিন, 16, 17, তারপরে হচ্ছে ধরো তোমার আর্গন। দ্যাট মিনস আমি যখন এদের গলনাঙ্ক কিংবা স্ফুটনাঙ্ক নিয়ে কাজ করব, তখন আমি এক্স্যাক্টলি এই বিচ্ছিন্ন পরমাণু নিয়ে চিন্তা করব না যে এই সোডিয়ামের আকার কত ভাই, সোডিয়ামের আকার হচ্ছে এতটুকু বড়, তাহলে সোডিয়াম থেকে ইলেকট্রনটাকে সরাইতে বেশি শক্তি খরচ করতে হবে, কম শক্তি খরচ করতে হবে, তাহলে সোডিয়ামের এই শক্তিটা কম না, এটা তো আয়নীকরণ শক্তি রে ভাই। আমরা তখন এখানে আকার নিয়ে চিন্তা করব না। আকার নিয়ে অবশ্যই একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, বাট আমার কাছে মেইন ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে এই সোডিয়াম কোন ধরনের বন্ধন গঠন করতেছে। তার যে একটা ক্যালাস আমি যে সোডিয়ামটা নিলাম, সেই সোডিয়াম বিভিন্ন সোডিয়ামের মধ্যে কোন ধরনের বন্ধন এক্সিস্ট করতেছে, দ্যাট ম্যাটার্স অ্যাকচুয়ালি। সো আমরা যদি এখানে দেখি সোডিয়াম কিংবা ম্যাগনেসিয়াম কিংবা অ্যালুমিনিয়াম যারা আছে এরা হচ্ছে ধাতু। তো সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এরা হচ্ছে ধাতব বন্ধন গঠন করে। এখানে যে সিলিকন, ফসফরাস, সালফার আছে, ক্লোরিন আছে, এরা হচ্ছে সমযোজী বন্ধন গঠন করে। এখানে যে আর্গন আছে সে কোনো ধরনের বন্ধনই গঠন করে না, সে বিচ্ছিন্ন পরমাণু হিসেবেই থেকে যায়, কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলো নর্মালি অনুফর্ম করে না, তাদের ইলেকট্রন বিন্যাস স্টেবল, সো তারা নর্মালি যৌগ গঠন করে না। সো দ্যাট মিনস আমাকে ইনিশিয়ালি যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ধাতব বন্ধনটা অ্যাকচুয়ালি কী, এবং যখন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে পরমাণুগুলো, তাদের অণুগুলোর মধ্যে কোন ধরনের আকর্ষণ বল বিরাজ করে সেই জিনিসগুলো আমাকে জানতে হবে, তারপর আমি জিনিসটা ডেসক্রাইব করতে পারবো। দেখো এদিকে যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম আছে তাদের মধ্যে কোন বন্ধন এক্সিস্ট করে, তাদের মধ্যে হচ্ছে তোমার ধাতব বন্ধন এক্সিস্ট করে বা মেটালিক বন্ড এক্সিস্ট করে। এখন এই ধাতব বন্ধন বা মেটালিক বন্ডটা কি ভাইয়া, ধাতব বন্ধন বা মেটালিক বন্ডটা কি সেই জিনিসটা আমি বুঝাই। দেখো আমরা যদি একটা পর্যায় সারণীর দিকে চিন্তা করি, ধরো এটা হচ্ছে পর্যায় সারণীর 3 নম্বর পর্যায়। সো এই যে পর্যায় সারণীর 3 নম্বর পর্যায়ে তুমি একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা পর্যায়ে যদি তুমি খেয়াল করো 1 থেকে 7 পর্যন্ত, দেখো যে বাম সাইডে যারা আছে, নর্মালি 2 থেকে খেয়াল করো, 2 নম্বর পর্যায় থেকে 7 নম্বর পর্যায়ে তুমি খেয়াল করো যে বাম সাইডে যারা আছে তারা হচ্ছে ধাতু। অর্থাৎ তোমাকে আমি জিনিসটা দেখাই, ধরো এখানে একটি পিরিয়ডিক টেবিল আনলে তুমি জিনিসটা বুঝতে পারবা। পিরিয়ডিক টেবিল, এই যে ধরো একটা পিরিয়ডিক টেবিল যদি আমি দেখি, আমরা যদি এই পিরিয়ডিক টেবিলটা একটু খেয়াল করি, তাহলে দেখো আমরা যদি একটা পর্যায়ের কথা চিন্তা করি, ধরো 2 নম্বর পর্যায় থেকে, হাইড্রোজেন নিয়ে আমরা চিন্তা করতেছি না, বা তো এই পর্যায়ে এত বড় না, ধরো এখানে 2 নম্বর থেকে 7 নম্বর পর্যায় পর্যন্ত যদি আমরা চিন্তা করি, দেখো বাম থেকে যত ডানে যাবা
তত তোমার ধাতু থেকে অধাতুতে রূপান্তরিত হবে। অর্থাৎ বাম পাশে তুমি যে কোনো একটা পর্যায়ের সকল বাম পাশে তুমি ধাতুদেরকে পাবা। দেখো তুমি 2 নম্বর পর্যায়ের বাম পাশে কাকে পাচ্ছ? লিথিয়াম, এটা একটা ধাতু, বেরিলিয়াম ধাতু, সোডিয়াম ম্যাগনেসিয়াম ধাতু, পটাশিয়াম ক্যালসিয়াম ধাতু, রুবিডিয়াম স্ট্রনশিয়াম ধাতু। সো এরা হচ্ছে নর্মালি ধাতু। সো যে কোনো একটা পর্যায় বরাবর যদি তুমি চিন্তা করো, যে কোনো একটা পর্যায় বরাবর ধাতুরা হচ্ছে সবার বামে অবস্থিত। আমি কেন এই জিনিসটা ফোকাস করতেছি? কারণ ধাতুরা সবার বামে অবস্থিত মানে ধাতুদের পরমাণুর আকার সবার থেকে বড় ওই পর্যায়ের। ধরো এই লিথিয়ামের আকার ওই পর্যায়ের যত পরমাণু আছে সকল পরমাণু থেকে লিথিয়ামের আকারটা বড়, কিংবা বেরিলিয়ামের আকারটাও এর ডানে যারা আছে সবার আকার থেকে বড়। এটা আমি কেন বলতেছি সেটার কারণ হচ্ছে, তুমি যখন লিথিয়াম বা বেরিলিয়ামের আকার যখন খুব বড় বলবা, ধরো লিথিয়ামের কথা আমরা চিন্তা করি অথবা আমরা সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়ামটা দিয়ে বুঝাই যে সোডিয়ামের কথা যখন চিন্তা করবা, সোডিয়াম কিন্তু ওই পর্যায়ের তার নিজস্ব যে পর্যায় আছে ওই পর্যায়ের সব থেকে বড় পরমাণুটা। দ্যাট মিনস আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম হচ্ছে সব থেকে বড় পরমাণুটা এবং তার শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে ভাই? একটা ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়াম হচ্ছে তার থেকে ছোটো পরমাণুটা, অর্থাৎ এখানে হচ্ছে ধরো যে 12টা, এখানে 2টা ইলেকট্রন আছে। অ্যালুমিনিয়াম ধরো যে এখানে 13টা, 3টা ইলেকট্রন আছে, শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে। দেন সিলিকন হচ্ছে ধরো যে আর একটু ছোটো, 14, এখানে 4টা ইলেকট্রন আছে। দেন ফসফরাস হচ্ছে আরও ছোটো, 15, এখানে 5টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5, এইভাবে বাড়তে থাকবে আস্তে আস্তে। অর্থাৎ একটা পর্যায়ের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সবার বামে অবস্থিত যে ধাতুটা সেটার সাইজ সব থেকে বড়, এবং সাইজ সব থেকে বড় হওয়ার কারণে সেটার ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ বলটা সেটা সেই পর্যায়ের সকল মৌলের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলের মান থেকে কম। খেয়াল করো, সোডিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি যতটা আকর্ষণ, ম্যাগনেসিয়ামের তার থেকে বেশি আকর্ষণ, অ্যালুমিনিয়ামের তার থেকে বেশি আকর্ষণ, সিলিকনের তার থেকে আরও বেশি আকর্ষণ, ফসফরাসের তার থেকে আরও বেশি আকর্ষণ। কারণ আমরা বাম থেকে যত ডানে যাইতেছি পরমাণুর সাইজ ছোটো হইতেছে, প্রোটন সংখ্যা বাড়তেছে, ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, কক্ষপথ বাড়তেছে না। সো আলটিমেটলি শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি তাদের আকর্ষণটা বাড়তেছে। এটা আমরা পরে আসছি। সো ইলেকট্রনগুলো কী করে এক্স্যাক্টলি? ইলেকট্রনগুলো একটা কক্ষপথে যখন থাকে সে ঘুরতে থাকে, তার মধ্যে ব্যাক থাকে। ইলেকট্রন কিন্তু এরকমভাবে স্ট্যাবল, ইলেকট্রন ঘুরতে থাকে। সো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তার মধ্যে একটা কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয়, তার মধ্যে একটা ছিটকে যাওয়ার প্রবণতা সৃষ্টি হয়। আমরা যখন সেকেন্ড চ্যাপ্টার পড়াইতেছিলাম তখন আমি রাদারফোর্ড পরমাণু মডেলই সেম জিনিসটা পড়াইছিলাম, যে এখানে যে ইলেকট্রনটা থাকে তার মধ্যে একটা কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয়, এবং সেই কেন্দ্র বিমুখী বলের কারণে ইলেকট্রনটা ছিটকে যেতে চায় বা ইলেকট্রনটা ছুটে যেতে চায়, কিন্তু সামহাউ এই প্রোটন আর ইলেকট্রনের মধ্যে একটা কেন্দ্রমুখী বল থাকে। সেই কেন্দ্রমুখী বলের কারণে সেই ইলেকট্রনটা কি থাকে? সেই কক্ষপথে স্ট্যাবল থাকে, সেই কক্ষপথে এক্সিস্ট করে। এখন যেহেতু আমি বললাম যে একটা পর্যায়ের আমরা যদি ধাতুর কথা চিন্তা করি, তাহলে সেই ধাতুর আলটিমেটলি প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার যে আকর্ষণ বল আছে, সেই প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বল সব থেকে কম। তো ধাতুদের ক্ষেত্রে এই টেন্ডেন্সিটা ক্রিয়েট হয় যে ইলেকট্রনটা ঘোরার সময় তার মধ্যে যে ছিটকে যাওয়ার প্রবণতাটা সৃষ্টি হয়, সামটাইমস বা বেশিরভাগ ক্ষেত্রে এটা ছিটকেই চলে যায়। অর্থাৎ এখানে যে সোডিয়ামটা দেখতেছো না, এখানে ধরো এখানে একটা সোডিয়াম আছে, এখানে আরও একটা সোডিয়াম আছে, এখানে আরও একটা সোডিয়াম আছে, এখানে আরও একটা সোডিয়াম আছে, দেন এখানে আরও একটা সোডিয়াম আছে, এখানে আরও একটা সোডিয়াম আছে, এখানে আরও একটা সোডিয়াম আছে, এখানে আরেকটা সোডিয়াম আছে। সো এখানে 11টা প্রোটন দেন একটা ইলেকট্রন, 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 11টা প্রোটন একটা ইলেকট্রন, 11টা প্রোটন একটা ইলেকট্রন, 11টা প্রোটন দেন একটা ইলেকট্রন, 11টা প্রোটন দেন একটা ইলেকট্রন। সো এখানে দেখো সবাই হচ্ছে সোডিয়াম। সো এই যে সোডিয়ামটা আছে, সেই সোডিয়ামটা কি করে? আমি কি বললাম যে এই সোডিয়ামের প্রোটন এবং ইলেকট্রনের যে আকর্ষণ শক্তি, সেই আকর্ষণ শক্তি ওই পর্যায়ের সবার ইলেকট্রন এবং প্রোটনের আকর্ষণ শক্তি থেকে নগণ্য। দ্যাট মিনস এখানে যেই ধাতুগুলোর ক্ষেত্রে এই টেন্ডেন্সিটা ক্রিয়েট হয়, ইলেকট্রন ছিটকে যাওয়ার প্রবণতাটা যখন ক্রিয়েট হয় তখন ইলেকট্রনটা মাঝে মধ্যে ছিটকেই যায়। ইলেকট্রনটা মাঝে মধ্যে এই ঘুরতে হঠাৎ করে ছিটকে যায়। তুমি একটা জিনিসকে ঘুরাইতে থাকো, দেখবা যে হঠাৎ করে ছিটকে দূরে সরে গেছে। তো যেহেতু তাদের মধ্যে তাদের প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বলের মানটা কম, সবার থেকে কম, ওই পর্যায়ে সবার থেকে কম, সেহেতু ওই পর্যায়ে ধাতুদের মধ্যে এরকম টেন্ডেন্সিটা ক্রিয়েট হবে যে তাদের থেকে ইলেকট্রনটা ছিটকে যাবে। সো ধরো এটা সোডিয়াম, এই সোডিয়াম থেকে যদি ইলেকট্রনটা ছিটকে যায় তখন ইলেকট্রনটা ধরো চলে আসলো
ইলেকট্রনটা ধরো যে চলে আসলো কোন জায়গায়, ইলেকট্রনটা ধরো যে ছিটকে গিয়ে ইলেকট্রনটা চলে আসলো হচ্ছে তোমার এই সাইডে, এখানে ছিল, ইলেকট্রনটা ঘুরতে 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 হঠাৎ করে ধরো এখানে ছিটকে গেল, ইলেকট্রনটা ছিটকে এখানে চলে আসলো। এবং এই কাহিনীটা এখানের যে প্রত্যেকটা সোডিয়াম আছে সেই প্রত্যেকটা সোডিয়ামের ক্ষেত্রে ঘটে, অর্থাৎ প্রত্যেকটা সোডিয়ামের তোমার যে ইলেকট্রনগুলো আছে সেই প্রত্যেকটা সোডিয়ামের ইলেকট্রনগুলো তোমার ছিটকে যায় বা ইলেকট্রনগুলো হচ্ছে তোমার ছুটে যায়। ইলেকট্রনগুলো কী হয়, ছিটকে যায় বা ইলেকট্রনগুলো কী হয় তোমার ছুটে যায়। তো প্রত্যেকটা সোডিয়ামের ইলেকট্রনগুলো যখন ছুটে যায়, প্রত্যেকটা সোডিয়ামের ইলেকট্রনগুলো যখন ছুটে যায় তখন এখানে একটি ইলেকট্রন ধরো এখানে এই ইলেকট্রনটা ছুটে গেছে, এখানে ইলেকট্রনটা ছুটে গেছে, এখানে ইলেকট্রন, এখানের ইলেকট্রন ছুটে গেছে, এখানে ইলেকট্রন ছুটে গেছে, এখানে ইলেকট্রন ছুটে গেছে। তো প্রত্যেকটা সোডিয়ামের ইলেকট্রনগুলো যখন ছুটে যায় তখন প্রত্যেকটা সোডিয়াম প্লাস আকারে থাকে। কী আকারে থাকে? সোডিয়াম প্লাস আকারে, সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস আকারে থাকে, সোডিয়াম প্লাস আকারে থাকে, সোডিয়াম প্লাস আকারে থাকে, সোডিয়াম প্লাস আকারে থাকে, দেন সোডিয়াম প্লাস আকারে থাকে। সো এই যে প্রত্যেকটা ইলেকট্রন যখন ছুটে গেছে তখন এই যে সোডিয়াম পরমাণুগুলো আছে সেই সোডিয়াম পরমাণুগুলো এখন সোডিয়াম আয়ন হিসাবে আছে, এবং তাদের ইলেকট্রনগুলো যখন ছিটকে গেছিল, ইলেকট্রনগুলো ছিটকে গিয়ে একটা নির্দিষ্ট রেঞ্জের আবার বাইরে চলে যায় না। কারণ কি? কারণ ইলেকট্রন যখন ছুটে যায় তখন একটা পজিটিভ আয়ন ক্রিয়েট হয় যেটা হচ্ছে সোডিয়াম প্লাস, আর এখানে একটা নেগেটিভ চার্জ থাকে ইলেকট্রন, যাদের মধ্যকার কিছুটা হলেও আকর্ষণ বিরাজ করে, যেই আকর্ষণের কারণে ইলেকট্রনটা একেবারে ছুটে গিয়ে ওই ক্যালাসের বাইরে চলে যেতে পারে না, বরং ওই ক্যালাসের ভিতরে তারা থেকে যায়। বুঝতে পারছেন আমি কী বলছি? তাহলে কি হয় আলটিমেটলি, এখানে ইলেকট্রনগুলো ছুটে গেল, বাট ইলেকট্রনগুলো ছুটে যাওয়ার পরেও তাদের মধ্যে আলটিমেটলি কি আছে, ইলেকট্রনগুলো ছুটে যাওয়ার পরেও তাদের মধ্যে একটা আকর্ষণ বল বিরাজ করে, যে আকর্ষণ বলের কারণে আলটিমেটলি এইখানে ইলেকট্রনগুলো ক্যালাসের বাইরে যাইতে পারে না, এবং ইলেকট্রনগুলো এখান থেকে একটা থেকে আরেকটাতে ছুটাছুটি করতে থাকে। এই ইলেকট্রনটাকে হুট করে এই সোডিয়ামে আকর্ষণ করে, এই সোডিয়ামে ঢুকে আবার ঘুরতে থাকে, আবার ছিটকে যায়, আবার এখানে আসে, আবার তোমার করতে থাকে, ঘুরতে থাকে, আবার ছিটকে যায়। সো আলটিমেটলি দেখা যায় যে এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো ওই জায়গাটাতে বরং স্ট্যাবল থাকে না, বরং এই জায়গাটাতে গতিশীল থাকে। সো আমরা বলতে পারি যে দেখো এটা হচ্ছে একটা সোডিয়াম, এই সোডিয়ামের চারপাশে ধরো যে ইলেকট্রন ঘুরতেছে কারণ ইলেকট্রন তো কোনো পার্টিকেল না, আমরা তো দেখছি ইলেকট্রন ওয়েভ। সো ইলেকট্রন যে ওয়েভ সেই ওয়েভটা ধরো যে এখানে বাইরে চলে আসছে, ইলেকট্রনের ওয়েভটা এখানে ধরো যে বাইরে চলে আসছে ইলেকট্রনের ওয়েভটা। সো আমরা কি মনে করি যে এখানে যে সোডিয়াম আয়নগুলো আছে সেই সোডিয়াম ইলেকট্রন তো ওয়েভ, তাই না? আমরা তো পড়ে আসছি ইলেকট্রন ওয়েভ, আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ে আসছি ইলেকট্রন ওয়েভ। সো এই ওয়েভ ধরো যে বাহিরে এক্সিস্ট করতেছে, হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস আমরা এটা দেখি যে এখানে আমাদের যে সোডিয়াম আয়নগুলো আছে সেই আয়নগুলোর চারপাশে ইলেকট্রনের ওয়েভ মানে কি? তরঙ্গ মানে কি? স্রোত। অর্থাৎ এইখানে যে আয়নগুলো আছে সোডিয়াম আয়ন বা ধনাত্মক আয়ন, সেই ধনাত্মক আয়নের চারপাশে ইলেকট্রনের স্রোত এক্সিস্ট করতেছে। সো এটা একটা জাস্ট তোমার দ্বীপের মতন, এটা একটা সমুদ্রে অবস্থিত দ্বীপের মতন, যে এটা হচ্ছে সমুদ্রে অবস্থিত কোনো একটা দ্বীপ, তার চারপাশে সমুদ্রের যে তোমার কি আছে, চারপাশে সমুদ্রের তোমার স্রোত এক্সিস্ট করতেছে। সো এটা এরকম একটা দ্বীপের মতো। সো ধরা হয় যে এখানে যে সোডিয়াম আয়নগুলো আছে বা ধাতুর যে আয়নগুলো থাকে সেই ধাতুর পজিটিভ আয়নগুলো আলটিমেটলি ইলেকট্রনের সাগরে নিমজ্জিত থাকে। টার্মটা কি? ধাতুর যে আয়নগুলো আছে সেই ধাতুর আয়নগুলো তখন ইলেকট্রনের সাগরে নিমজ্জিত থাকে, এবং এই ইলেকট্রন সাগর এবং এই সোডিয়াম প্লাস আয়নের মধ্যে তাদের কিছুটা হলেও একটা আকর্ষণ শক্তি বিরাজ করে, যে আকর্ষণ শক্তির কারণে সেই ইলেকট্রনগুলো ওই ক্যালাসের মধ্যেই থেকে যায়, বরং সেই ক্যালাস থেকে বের হয় না। এখন দ্যাট মিনস আমি যদি সোডিয়াম নেই, আমি যে সোডিয়াম এক টুকরা যে সোডিয়াম নিলাম, সেই সোডিয়ামটার মধ্যে কিন্তু যে পরমাণুগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড আছে। অ্যাকচুয়ালি একটার সাথে আরেকটা কীভাবে কানেক্টেড আছে? তারা ধাতব বন্ধনের মাধ্যমে কানেক্টেড আছে। একটা ক্যালাসে অনেক হাজার কোটি এরকম সোডিয়াম আয়ন আছে যাদের চারপাশে এরকম আলটিমেটলি ইলেকট্রন ঘোরাঘুরি করতেছে। এটাই হচ্ছে আমাদের সোডিয়ামের ধাতব বন্ধন। সো সোডিয়াম ধাতব বন্ধন হিসেবে এক্সিস্ট করে, তাদের মধ্যে ধাতব বন্ধনটা থাকে, এই কারণে তারা অনেকগুলো সোডিয়াম একসাথে থাকে। সো আমি যখন সোডিয়াম নেই তখন দেখি যে এক টুকরা সোডিয়াম আমার হাতে চলে আসছে। তো সেম কাহিনীও হয় ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। আমি আগেই বলছি ধাতুগুলো নর্মালি ধাতব বন্ধন গঠন করে। সো সেম কাহিনীটাও ম্যাগনেসিয়ামের মধ্যে হয়, অ্যালুমিনিয়ামের মধ্যে হয়। সো তুমি ইমাজিন করো, আমি ডিফারেন্ট কালার দিয়ে দিই, ইমাজিন করো যে আরেকটা পেজে দিই, ধরো যে এখানে আমাদের ম্যাগনেসিয়াম আছে, সো এখানে যে ম্যাগনেসিয়াম আছে সেইখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে জিনিসটা চিন্তা করে দেখো,
ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে জিনিসটা চিন্তা করে দেখো, Mg2+ আর প্রতিটা ম্যাগনেসিয়াম 2টা করে ইলেকট্রন ছাড়ছে। কয়টা করে ইলেকট্রন? 2টা করে, কারণ তাদের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল? 2টা ইলেকট্রন। সো সে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে। সো 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, এখানে ম্যাগনেসিয়াম 2+, 2টা ইলেকট্রন সে ছেড়ে দিছে, এখানে ম্যাগনেসিয়াম 2+, সে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, এভাবে। এবং ইলেকট্রনের স্রোত এভাবে এক্সিস্ট করতেছে। আমি পুরাটা না দেখাইলাম, জাস্ট জিনিসটা একটু বুঝাই। সো আমার কথা হচ্ছে, তোমাকে যদি এখন কোয়েশ্চেন করি যে এখানে ম্যাগনেসিয়াম এবং ইলেকট্রন, কারণ আমি তো আগে বলছি ধাতব বন্ধনে কার কার মধ্যে আকর্ষণ শক্তিটা বিরাজ করে? আয়ন, এবং ওই আয়নটা ফরমেশনের জন্য যে ইলেকট্রন দায়ী সেই ইলেকট্রনের প্রতি আকর্ষণ। তো আমি বললাম যে ভাই এখানে সোডিয়াম প্লাস আর একটা ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ একটা বল আছে, কারণ এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, তাদের মধ্যকার একটা আকর্ষণ বল আছে। সো এই আকর্ষণ বল থেকে আমাকে বলো ম্যাগনেসিয়ামের আকর্ষণ বল কি বেশি হবে কিনা? অবভিয়াসলি ম্যাগনেসিয়াম আয়ন এবং তার যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের আকর্ষণ বল বেশি হবে। সেটার অনেকগুলো কারণ আছে। কারণ এখানে ভাই আমরা জানি ধরো সোডিয়াম আয়ন ছিল একটা পজিটিভ আয়ন আর একটা নেগেটিভ আয়ন। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিধনাত্মক আয়ন, অর্থাৎ তার পজিটিভিটি বেশি এবং তার ইলেকট্রন হচ্ছে 2টা। সো 2টা পজিটিভ আয়ন আর 2টা নেগেটিভ আয়নের মধ্যে আকর্ষণ বল আগের আকর্ষণ বলের তুলনায় বেশি হবে। আমি যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যাই, তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেখানে ক্রিয়েট হবে Al3+ আর 3টা ইলেকট্রন। সো সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম আয়ন এবং তার যেই ইলেকট্রনের সাগর বা ইলেকট্রনের ওয়েভ, তাদের মধ্যকার আকর্ষণ বল আরও বেশি হবে, কারণ সেখানের পজিটিভ চার্জ যেরকম বেশি, সেরকম তোমার ইলেকট্রনের পরিমাণটাও বেশি। সো দ্যাট মিন্স আমরা যখন বাম থেকে ডানে যাব, তখন ধাতুগুলোর ক্ষেত্রে, অধাতুরা তো ধাতব বন্ধন গঠন করে না, ধাতুগুলোর ক্ষেত্রে আলটিমেটলি তোমার যেটা হয়, তাদের ইলেকট্রনগুলো ছুটে যায়, এবং এই ইলেকট্রনগুলো ছুটে যাওয়ার কারণে তারা ধাতব বন্ধন ক্রিয়েট করে। ধাতব বন্ধনে আলটিমেটলি ধাতুর আয়ন এবং ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বল থাকে। এবং তুমি যদি এই ধাতুটাকে গলাইতে চাও, গলনাঙ্কে নিতে চাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই ধাতুর আয়ন এবং ইলেকট্রনের মধ্যকার, কি বললাম, ধাতুর আয়ন এবং ইলেকট্রনের মধ্যকার যে বল আছে সেই বলকে তোমার বিচ্ছিন্ন করতে হবে। অর্থাৎ তুমি যখন একটা ধাতু টুকরাকে যখন গলাইতে যাচ্ছ, তখন তোমার ধাতব বন্ধনের এগেইনস্টে কাজ করতে হচ্ছে। ধাতব বন্ধনের এগেইনস্টে কাজ করতেছো মানে তুমি একটি ধাতুর আয়ন এবং ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতেছো। তাইলে আমি যদি বলি ধাতুর আয়ন এবং ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বল যত বেশি হবে, তোমাকে তত বেশি শক্তি দিতে হবে, বেশি তাপ দিতে হবে, গলনাঙ্ক তত বেশি হবে, স্ফুটনাঙ্ক তত বেশি হবে। দ্যাট মিন্স আমরা যদি সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের দিকে যাইতে থাকি, সোডিয়াম থেকে আমি যদি গ্রাফটা আঁকি, আমি যদি এখানে গ্রাফটা দেখাই, আমি যখন সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের দিকে যাইতে থাকবো, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি। কেন? কারণ ভাইয়া তাদের মধ্যে যে ধাতব বন্ধন আছে, আমি যখন বাম থেকে ডানে যেতেছি, ক্রমান্বয়ে তাদের মধ্যে ধাতব বন্ধন শক্তিশালী হইতেছে। তো ক্রমান্বয়ে তাদের মধ্যে ধাতব বন্ধন শক্তিশালী হওয়ার কারণে আলটিমেটলি দেখা যাইতেছে যে তাদের যেই শক্তিটা, তাদের যেই বলের এগেইনস্টে কাজ করতেছে, সেই বলটা বেশি হয়ে যাইতেছে। প্রবলেম হয় এই জায়গা থেকে আমরা যখন তোমার অ্যালুমিনিয়াম থেকে সিলিকন পর্যন্ত যায়। সিলিকন হচ্ছে একটা অপধাতু, অর্থাৎ এটা ধাতু অধাতু দুইটার মাঝখানে আছে, কিন্তু মেইনলি এটা সমযোজী বন্ধন ক্রিয়েট করে। মেইনলি এটা কি বন্ধন ক্রিয়েট করে? সমযোজী বন্ধন ক্রিয়েট করে। সো সমযোজী বন্ধন অবশ্যই ধাতব বন্ধন থেকে কম শক্তিশালী, রাইট? সমযোজী বন্ধন ধাতব বন্ধন থেকে কম শক্তিশালী কেন? কারণ ধাতব বন্ধন যখন গঠিত হয় বা আয়নিক বন্ধন যখন গঠিত হয়, তখন তাদের মধ্যে একটা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের আকর্ষণ থাকে। সো পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যকার আকর্ষণ বল শেয়ারকৃত ইলেকট্রনের আকর্ষণ বলের মান থেকে অনেক বেশি হবে। কারণ সমযোজী বন্ধনে পজিটিভ আয়ন যেরকম সৃষ্টি হয় না, নেগেটিভ আয়ন সৃষ্টি হয় না, যদিও সৃষ্টি হয় সেটা আংশিক, পুরোপুরি না। সো আংশিক চার্জের মধ্যে আংশিক আকর্ষণ থাকে, আর আয়নিক বন্ধন এটার মধ্যে পুরোপুরি চার্জের মধ্যে পুরোপুরি আকর্ষণ থাকে। সো দ্যাট মিন্স আমি যেটা চাচ্ছি যে ধাতব বন্ধন থেকে সমযোজী বন্ধন অবশ্যই দুর্বল। কিন্তু এখানে একটা কথা আছে, সিলিকনের আমি আগেই তোমাকে বলে আসছি যে আমরা যখনই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে কাজ করব, তখন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে ওই পরমাণুটা কি সেটা ম্যাটার করে না, ম্যাটার করে ওই পরমাণুটা কি বন্ধন গঠন করছে,
কোন আণবিক বন্ধনে সে আছে এবং সেখানে পরমাণু বা অণুর সংখ্যাটা কতটুকু বেশি বা কম, দ্যাট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, কারণ আমার এই শক্তিগুলোর এগেনস্টে কাজ করতে হইতেছে। সো আমি যখন সিলিকনের ক্ষেত্রে যাব তখন এক্স্যাক্টলি সিলিকনের ক্ষেত্রে কী কাহিনীটা হয়, যে সিলিকন সমযোজী বন্ধন গঠন করে ঠিক আছে, কিন্তু সিলিকন কি করে তোমার নর্মালি, আমি তোমাকে দেখাই সিলিকন কি করে নর্মালি। তোমার ধরো এখানে একটা সিলিকন আছে, এই সিলিকন কি করে তার পাশের 4টা সিলিকনের সাথে সমযোজী বন্ধন গঠন করে, এখানে 4টা সিলিকনের সাথে সমযোজী বন্ধন গঠন করে, এবং এই সিলিকন তার পাশের আরও 4টা সিলিকনের সাথে সমযোজী বন্ধন গঠন করে। দেখো এখানে সিলিকন 4টা সমযোজী বন্ধন গঠন করে, দেন এইখানে সিলিকন আরও 4টা সমযোজী বন্ধনের সাথে গঠন করে, 4টা সিলিকন সমযোজী বন্ধন গঠন করে, এদিকে সিলিকন সমযোজী বন্ধন, প্রত্যেকটার সাথে সমযোজী বন্ধন গঠন করবে। এই সিলিকন আবার 4টা সিলিকনের সাথে বন্ধন গঠন করবে, ঠিক আছে। দেন এইখানে সিলিকন, দেন এখানে এরকমভাবে সিলিকন, দেন এখানে হচ্ছে সিলিকন, দেন এখানে সিলিকন, দেন এখানে এরকমভাবে আর একটা জায়ান্ট মলিকিউলস উৎপন্ন করে, অর্থাৎ অনেক বৃহৎ দৈত্যাকার একটা অণু তারা ফর্ম করে, এরকমভাবে প্রত্যেকটার আরও এরকমভাবে হাত খালি থাকে। দেখো এইদিকে এখানে দেখাও যে এখানে আরও সিলিকন কানেক্টেড, একটা পলিমার ফর্ম করে ফেলে তারা কি ফর্ম করে ফেলে, তারা একটা পলিমার ফর্ম করে ফেলে। দ্যাট মিনস যে আমরা যখন সিলিকনের কথা চিন্তা করতেছি তখন আমাদের কাছে কি এক্স্যাক্টলি মনে হচ্ছে, সিলিকন তো সমযোজী বন্ধন গঠন করে, তাহলে সমযোজী বন্ধন দুর্বল মানে ধাতব বন্ধন থেকে তাদের সরাইতে কম শক্তি খরচ হবে, তাহলে আলটিমেটলি সিলিকনের গলনাঙ্ক কম হওয়া উচিত। বাট এক্স্যাক্টলি যে কাজটা করে সিলিকন কি করে, এরকম তার চারপাশে 4টা সিলিকনের সাথে কানেক্টেড হয়ে এরকম থাউজেন্ডস কোটি সিলিকন পরমাণু একসাথে কানেক্টেড হয়ে যায়, এবং যখন তুমি এই সিলিকনটাকে গলাইতে যাবা তখন তোমার এইরকম কোটি সমযোজী বন্ধনের তুলনায় কোটি সমযোজী বন্ধনের এগেনস্টে তোমাকে কাজ করতে হবে। এটা যে জায়ান্ট মলিকুলস বা বৃহৎ যে অণুটা ফর্ম করে, সেই অণুটাকে ভাঙতে গেলে তোমার কোটি সমযোজী বন্ধনকে ভাঙতে কাজ করতে হবে। সো নর্মালি তুমি দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তাদের যে ধাতব ক্যালাসগুলো ফর্ম হয় সেখানে খুব বেশি সংখ্যক, অর্থাৎ সিলিকনের যে যত সংখ্যক পরমাণু থাকে তার থেকে কম পরিমাণ পরমাণু থাকে। অর্থাৎ ধরো যে ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম বা সোডিয়ামের একটা ক্যালাসে ধরো, আমি ধরতে বলতেছি ফর জাস্ট সিম্পলিসিটি পারপাস, যে 100টা করে অণু আছে, তো 100টা অণুর মধ্যে ধাতব বন্ধন আছে, সেই ধাতব বন্ধনের মান ধরো যে ধাতব বন্ধনের মান অনেক বেশি, মান হচ্ছে 20 করে। তো তাদের মধ্যে টোটাল বন্ধনের মান আমি যদি বলি যে প্রত্যেকটা অণুর মধ্যে যদি 20 করে মান ধাতব বন্ধন অর্থাৎ আকর্ষণ বল থাকে, তাহলে তাদের মধ্যে টোটাল 2000 ফোর্স, 2000 ধরো যে নিউটন বল তাদের মধ্যে এক্সিস্ট করতেছে। আমি ফর সিম্পলিসিটি পারপাস ধরতে বলতেছি নিউটন। এবং আমি বললাম যে এখানে ধাতব বন্ধন থেকে সমযোজী বন্ধন দুর্বল, ওকে ঠিক আছে, সমযোজী বন্ধন দুর্বল, তাহলে ধরলাম যে ধাতব বন্ধনের মান যদি 20 হয়, ধাতব বন্ধনের মান যদি 20 হয়, বলের মান যদি 20 হয়, তাহলে ধরলাম যে সমযোজী বন্ধনের বলের মান 0.1, অনেক কম। অর্থাৎ সমযোজী বন্ধন ধাতব বন্ধনের তুলনায় অনেক কম শক্তিশালী, এটা 0.1। কিন্তু ম্যাটার করে কি, আমি আগেই বলছি ইন্ডিভিজুয়াল পরমাণু নিয়ে চিন্তা করে লাভ নাই, তোমাকে চিন্তা করতে হবে সামগ্রিকভাবে সিলিকনের একটা অণুর মধ্যে পরমাণুগুলো আলটিমেটলি দেখা যায় কি, পরমাণুগুলো কোটি সিলিকন এরকমভাবে কানেক্টেড হয়ে যায়, তো তাদের মধ্যে কোটি ওইরকম সমযোজী বন্ধন এক্সিস্ট করে। সো ফর এক্সাম্পল এখানে যদি 1 কোটি পরিমাণ আলটিমেটলি যদি তোমার এক্সিস্ট করে, এটা কি বলে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1 কোটি পরিমাণ যদি সমযোজী বন্ধন এক্সিস্ট করে, তাহলে তার টোটাল আকর্ষণ বলের মান হবে ধরো যে তোমার 10 লাখ। দ্যাট মিনস সমযোজী বন্ধন ইন্ডিভিজুয়ালি দুর্বল, একা দুর্বল ধাতব বন্ধন থেকে, কিন্তু যখন তুমি সম্মিলিত ওয়াইতে চিন্তা করবা, সিলিকনের ক্ষেত্রে এরকম কোটি সিলিকন পরমাণু একসাথে কানেক্টেড হয়ে যায়, সিলিকন অণু একসাথে কানেক্টেড হয়ে যায়, এই অনেক সমযোজী বন্ধনের পরিমাণটা এতটা বেশি হয় যে তাদেরকে ভাঙতে গিয়ে তখন আমার এই ধাতব বন্ধনের তুলনায় অনেক শক্তি খরচ করতে হয়। অর্থাৎ সিলিকনের যেই আলটিমেটলি যে গলনাঙ্ক আছে সেই গলনাঙ্ক খুব বেশি হয়ে যায়। ইন্ডিভিজুয়ালি চিন্তা করলে কম হওয়ার কথা ছিল, কিন্তু তুমি যদি সামগ্রিক হয়তো চিন্তা করো তাহলে সিলিকনের যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক সেটা খুব বেশি হয়ে যাওয়ার কথা, এবং আলটিমেটলি খুব বেশি হয়ে যায়। যেমন ধরা যায় অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক মোস্ট প্রবাবলি 600 রেঞ্জে, সিলিকনের গলনাঙ্ক চলে যায় 1400 রেঞ্জে। দ্যাটস এখানে যে সিলিকন আছে সেই সিলিকনের ক্ষেত্রে আমরা যখন গ্রাফটা দেখি, তখন আমাদের কাছে গ্রাফটা এরকম মনে হয় যে সিলিকনের যে গলনাঙ্ক আছে সেই গলনাঙ্ক হুট করে বেড়ে যাচ্ছে এবং অনেক বেশি বেড়ে গেছে সিলিকনের গলনাঙ্ক কি হচ্ছে তোমার অনেক বেশি বেড়ে গেছে। আচ্ছা,
দ্যাট মিনস সিলিকনের ক্ষেত্রে এই কাহিনীটা ঘটার কারণে দেখা গেছে যে সিলিকনের গলনাঙ্ক অনেক বেশি বেড়ে গেছে। কিন্তু তুমি যখন আলটিমেটলি কিসে আসবা, তুমি যখন আলটিমেটলি এখানে সিলিকনের পরে কি আসে ভাই, সিলিকনের পরে হচ্ছে ফসফরাসে আসবা, তখন তোমার দেখতে হবে যে ফসফরাসটা আলটিমেটলি কোন ধরনের অণু ফর্ম করে। এবং ফসফরাস মেনলি বিশুদ্ধ সমযোজী যৌগ গঠন করে, P4 হিসাবে একটা অণু গঠন করে। কী হিসাবে অণু গঠন করে? P4। এবং P4 অণুটা কীভাবে গঠন করে আমি তোমাকে জিনিসটা দেখাই, যে এটা ধরো যে ফসফরাস, 4টা ফসফরাস অণু, এরকমভাবে 4টা ফসফরাস অণু, তো এই 4টা ফসফরাস অণু তারা এরকমভাবে অণু ফর্ম করে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফসফরাস, P4 অণু, 4টা ফসফরাস অণু এরকমভাবে স্ট্রাকচার বা গঠন ফর্ম করে। সো ফসফরাসের যে অণুগুলো আছে, ধরো এটা হচ্ছে একটা ফসফরাসের অণু যেটা P4 হিসেবে এক্সিস্ট করতেছে, এবং এটা হচ্ছে আরও একটা ফসফরাসের অণু যেটা P4 হিসেবে এক্সিস্ট করতেছে, এটা একটা আরও ফসফরাসের অণু P4 হিসেবে এক্সিস্ট করতেছে, এটা আরও একটা ফসফরাসের অণু P4 হিসেবে এক্সিস্ট করতেছে। প্রথমত দেখো ফসফরাসের অণুগুলোর মধ্যে মাত্র 4টা সমযোজী বন্ধন এক্সিস্ট করতেছে। এটা হচ্ছে একটা কথা যে 4টা সমযোজী, না 4টা না, সামহাও 1 2 3 4 5 6 7টা সমযোজী বন্ধন এক্সিস্ট করতেছে, এর বেশি না, 6 7টা সমযোজী বন্ধন এক্সিস্ট করতেছে। এবং এই যে একটা ফসফরাস অণু, এই যে একটা P4 অণু, সেই অণু এবং তার পাশের অণুর মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল থাকে যেটাকে বলা হয় ভ্যান ডার ওয়েলস আকর্ষণ বল। এবং ভ্যান ডার ওয়েলস ফোর্স নিয়ে তোমাদের পুরো আলাদা একটা লেকচার আসবে, বাট ভ্যান ডার ওয়েলস আকর্ষণ বলটা কী জিনিস তোমাকে আমি বোঝাই। দেখো একটা টাইমে মনে করা হয়তো যে গ্যাসের যে অণুগুলো আছে সেই গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো ধরনের আকর্ষণ বল বিরাজ করে না, কোনো ধরনের আকর্ষণ বল বিরাজ করে না। এবং গ্যাসের গতিতত্ত্বের মধ্যে তুমি পড়বা যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো পরিমাণ আকর্ষণ বল এক্সিস্ট করে না, একেবারে জিরো আকর্ষণ বল এক্সিস্ট করে। সেই হিসাবে ধরো যে আমাদের যেই তোমার নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুগুলো আছে, যেমন একটা হিলিয়ামের সাথে আর একটা হিলিয়ামের কোনো ধরনের আকর্ষণ বল নাই, বা ধরো যে হিলিয়ামের পরে নিয়নের সাথে নিয়নের কোনো আকর্ষণ বল নাই। নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে তো একটার সাথে আরেকটা আকর্ষণ বল নাই। অথবা অন্য কোনো যদি গ্যাস আমরা চিন্তা করি, যেমন Cl2 এ একটা অণু, দেন Cl2 এই আর একটা অণু, তাদের মধ্যকার কোনো ধরনের আকর্ষণ বল এক্সিস্ট করে না। এটা আগে আমাদের কনসেপ্ট ছিল। বাট বিজ্ঞানী ভ্যান ডার ওয়েলস উনি দেখলেন কি, যে আমরা যখন এই ক্লোরিন বা আমরা যখন এই নিয়নকে যখন, বা আমরা যখন নাইট্রোজেন গ্যাসকে যখন আমরা তাপ কমাইতে থাকি একটা স্টেজে গিয়ে তারা তরলে রূপান্তরিত হয়। সো ভ্যান ডার ওয়েলস বলতেছিলেন যে আমরা যে গ্যাসগুলো যেগুলো আছে সেই গ্যাসের অণুগুলোর মধ্যে যদি একেবারে কোনো পরিমাণ আকর্ষণ বল নাই থাকতো, তাহলে তারা তরল হইল কিভাবে? তরল তখনই হওয়া সম্ভব যখন গ্যাসিয়াস ফর্মে তাদের কিছুটা হইলেও আকর্ষণ বল ছিল, এবং তাদের মধ্যকার আমি যখন তাপ কমাইতেছি তখন তাদের মধ্যে আকর্ষণ বল বাড়তেছে, তারা কাছাকাছি আসতেছে, এবং আকর্ষণ বলটা বাড়তে বাড়তে একটা টাইমে এমন বাড়ছে যে সেটা আলটিমেটলি তরলে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ ভ্যান ডার ওয়েলস এই জিনিসটা আবিষ্কার করলেন যে গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল নাই এই কথাটা বললে চলবে না, একেবারে জিরো আকর্ষণ বল এই কথাটা বলে চলবে না। তাদের মধ্যে আকর্ষণ বল আছে, সেটা অনেক কম, 0.100টা জিরোর পরে 1, বাট তাও তাদের মধ্যে এক ধরনের একটা আকর্ষণ বল কাজ করে, একটা দুর্বল আকর্ষণ বল কাজ করে। যেমন ধরো তোমাকে আমি ক্লোরিন দিলাম, এখন ভাই এই ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে তোমার কাছে মনে হয় আরে ভাই এই ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে তো কোনো আকর্ষণ বল থাকার কথা না। প্রথমত কজ কি, দেখো ভাই এখানে যে ক্লোরিন আছে, ক্লোরিন যে অণুটা ফর্ম হয়েছে তাদের মধ্যকার কিন্তু দুজনের তড়িৎ ঋণাত্মকতা সেম। তো তাদের মধ্যে কেউ ইলেকট্রনটা তাদের নিজেদের দিকে নিবে না, কেউ ইলেকট্রনটা তাদের দিয়ে দিবে না, আলটিমেটলি কেউ আংশিক নেগেটিভ হবে না, আংশিক পজিটিভ হবে না। সো একটা ক্লোরিন মলিকিউলসের পাশাপাশি যদি আমি আরও একটা ক্লোরিন মলিকিউলসকে রাখি, তখন এই ক্লোরিন আর এই ক্লোরিনের মধ্যে কোনো ধরনের আকর্ষণ থাকতে পারে না, যেহেতু তাদের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ চার্জ ডেভেলপ করতেছে না। যদি আংশিক হইলেও ডেভেলপ করতো তবুও সেইখানে তাদের মধ্যে একটা ফোর্স থাকার কথা ছিল, কারণ পজিটিভ নেগেটিভ হলে তাদের মধ্যে একটা কুলম্ব ফোর্স থাকে, আকর্ষণ বল থাকে, সেটা আমরা পড়ে আসছি। ভ্যান ডার ওয়েলস কি আবিষ্কার করলেন? ভ্যান ডার ওয়েলস বলেন না, তাদের মধ্যে তুমি বলতে পারো যে আকর্ষণ বল তোমরা যেটা বলছো যে আকর্ষণ বল একেবারে নাই ব্যাপারটা এরকম না, তাদের মধ্যকার আকর্ষণ বল আছে, সেটা নগণ্য হইতে পারে, 0 পয়েন্টের পরে 100 কোটি শূন্যের পরে একটা 1 হইতে পারে, বাট সেটা এক্সিস্ট করে, তাদের মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল এক্সিস্ট করে, এবং সেটাকে বলে অতি দুর্বল আকর্ষণ বল এক্সিস্ট করে। সো এই যে সমযোজী অণুগুলোর মধ্যে নন চার্জড মলিকিউলসগুলোর মধ্যে, নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে একটা খুব দুর্বল, অতি দুর্বল একটা আকর্ষণ বল এক্সিস্ট করে, যেটাকে ওনার নাম অনুসারেই তখন নাম দেওয়া হয়েছে যে ভ্যান ডার ওয়েলস ফোর্স বা ভ্যান ডার ওয়েলস আকর্ষণ বল। আমরা সেটা নিয়ে পুরো আলাদা একটা লেকচার পড়ব। তো মেইনলি
যে এই যে বিশুদ্ধ সমযোজী যে অণুগুলো আছে, যে বিশুদ্ধ সমযোজী অণুগুলোর মধ্যে তোমার নর্মালি যেটা হয় একটা ভ্যান ডার ওয়েলস ফোর্স তোমার কাজ করে। যেমন এদিকে একটা P4 অণু আছে, তাদের মধ্যে কোনো ধরনের চার্জ ডেভেলপ করে না, তবু তাদের মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল কাজ করতেছে, যে আকর্ষণ বলের নাম হচ্ছে তোমার ভ্যান ডার ওয়েলস ফোর্স বা ভ্যান ডার ওয়েলস আকর্ষণ বল। তো এই যে ভ্যান ডার ওয়েলস আকর্ষণ বল, দ্যাট মিনস আমরা যখন এই ফসফরাসের অণুটাকে ভাঙতে যাব, আমরা যখন সেই ফসফরাসের অণুটাকে ভাঙতে যাব, তখন আমাদের দুইটা বলের এগেনস্টে কাজ করতে হবে। একটা হচ্ছে তাদের মধ্যকার যে সমযোজী বন্ধন, সেই সমযোজী বন্ধনের বিরুদ্ধে, আর একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, যেটাকে আমরা বলতেছি ভ্যান ডার ওয়েলস ফোর্স। এই বিশুদ্ধ সমযোজী যৌগগুলোর মধ্যে ভ্যান ডার ওয়েলস ফোর্সটা এক্সিস্ট করতেছে। সো এই ভ্যান ডার ওয়েলস বিভিন্ন অণুর মধ্যকার ভ্যান ডার ওয়েলস ফোর্সের এগেনস্টে কাজ করতে হবে। সো এখানে আমাদের অতি দুর্বল একটা বলের এগেনস্টে কাজ করতে হইতেছে। সো আলটিমেটলি এই ফসফরাসের যে গলনাঙ্ক, সেই ফসফরাসের গলনাঙ্ক অনেকটা কমে যায়। অর্থাৎ ফসফরাসের গলনাঙ্ক তখন তোমার কী হয়, অনেকটা কমে যায়। নর্মালি দেখা যায় যে সোডিয়াম থেকেও আলটিমেটলি ফসফরাসের গলনাঙ্ক তোমার ড্রপ করে। সো সোডিয়াম থেকে ফসফরাসের গলনাঙ্ক যদি ড্রপ করে, ফসফরাসের গলনাঙ্ক চলে আসে, ধরো যে এই জায়গাটাতে ফসফরাসের গলনাঙ্ক আমি যদি দেখতে চাই, আমি যদি দেখি ফসফরাসের গলনাঙ্ক এই জায়গাটাতে চলে আসে, এটা এখানে হচ্ছে ধরো যে সোডিয়াম থেকে আরও কম চলে আসে, ধরো যে এইটা হচ্ছে ফসফরাসের গলনাঙ্ক। আচ্ছা, তো ফসফরাসের পরে কী হয়, ফসফরাসের দ্যাট মিনস ফসফরাসের আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে তোমার এই জন্য ফসফরাসের গলনাঙ্ক অনেকটা কমে যায়, ইভেন সোডিয়াম থেকেও কমে যাইতেছে। ফসফরাসের গলনাঙ্ক তোমার সোডিয়াম থেকেও কমে যেতেছে। সেটা কমার কারণটা কি? সেটা কমার কারণটা হচ্ছে যে আলটিমেটলি ধাতব বন্ধন থেকে তো ভ্যান ডার ওয়েলস যেই বন্ধন বল, সেই বলের মান অনেক কম। ইভেন ফসফরাসের অনেক অণু, কোটি কোটি অণু একসাথে সংযুক্ত থাকে না, যে তাদের আলটিমেটলি ওই ফোর্সটা ধাতব বন্ধনকে তোমার করে চলে যাবে, কি বলে অতিক্রম করে চলে যাবে, যেটা সিলিকন পারছে। সিলিকন সেটা পারছে কারণ সিলিকনের সেটা পারার কারণ হচ্ছে যে সিলিকনের আলটিমেটলি কোটি কোটি পরমাণু একসাথে সংযুক্ত হয়ে যায়, এবং ওদের এগেনস্টে যখন আমরা কাজ করতে হয়, সেখানে ভ্যান ডার ওয়েলস ফোর্সও যদি আমি চিন্তা করি, ভ্যান ডার ওয়েলস ফোর্সের মানও অনেক বেশি থাকে। সেটার কারণকে আমি বলি, ভ্যান ডার ওয়েলস ফোর্স যেটা আছে সেটা অণুর ভরের উপর ডিপেন্ড করে। অর্থাৎ ভর যত বেশি হবে, ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান তত বেশি হবে। অর্থাৎ আমি যদি বলি যে ভাই ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান, এই একটা অণু আছে আমার কাছে A2, একটা অণু আছে আমার কাছে কি A2 অণু আছে। এখন A2 অণুর মধ্যে ধরেন যে ভ্যান ডার ওয়েলস A2 বিভিন্ন অণুর মধ্যে ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান যতটুকু হবে, A4 যদি নেই সেখানে ভরের মানটা বেশি হবে। কারণ ভরের মান বেশি হবে কারণ 4টা A সংযুক্ত আছে, তাহলে A4 এর মধ্যকার আকর্ষণ বল বেশি হবে, ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান বেশি হবে। আবার A8 আর A8 যদি আমি নেই, তখন তাদের মধ্যে ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান আরও বেশি হবে। সিলিকনরা কি করছে, সিলিকনের অণুগুলোর নিজেদের মধ্যে তো নিজেদের মধ্যে তাদের অনেক সমযোজী বন্ধন কোটি কোটি একসাথে হয়েছে, তার উপরে সিলিকনের যে অণুগুলো আছে, সিলিকনের অণুগুলোর মধ্যে n সংখ্যক, মানে অনেক বেশি সংখ্যক তোমার এরকম পরমাণু সংযুক্ত হয়েছে। সো তাদের টোটাল ভর, অণুটার ভর গিয়ে অনেক বেশি হয়ে গেছে। সো আলটিমেটলি তাদের ভ্যান ডার ওয়েলস ফোর্সের মানও অনেক বেশি হয়ে গেছে আলটিমেটলি, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে সিলিকনের ক্ষেত্রে সেটা অনেক বেশি হয়ে যায়।
বাট ফসফরাসের ক্ষেত্রে মানে মাত্র 4টা ফসফরাস একসাথে সংযুক্ত থাকে, যাদের 4টা ফসফরাসের ভর 100 কোটি সিলিকনের ভর থেকে অবশ্যই অতি নগণ্য, যেটা ওটাকে অতিক্রম করতে পারে না ধাতব বন্ধনকে। আলটিমেটলি এই কারণে তাদের তোমার কী হয়ে গেল, কমে গেল। আচ্ছা, ফসফরাসের পরে আসো, ফসফরাসের পরে কি আছে, ফসফরাসের পরে আসে সালফার। এখন সালফার যেটা আছে, সেই সালফার আলটিমেটলি হচ্ছে তোমার বিশুদ্ধ যে সালফার আছে, সেই সালফার তোমার S8 অণু হিসেবে থাকে। কী হিসেবে থাকে? S8, অর্থাৎ 8টা সালফার অণু একসাথে সংযুক্ত থাকে। তো 8টা সালফার অণু একসাথে সংযুক্ত থাকার কারণে তাদের ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান এই ফসফরাস থেকে বেশি হয়। কি বলো? কেন না? কেন? কারণ 4টা ফসফরাসের ভর থেকে 8টা সালফারের ভর অনেক বেশি। সো 8টা সালফারের ভর বেশি হওয়ার কারণে বিভিন্ন সালফার অণুগুলা, অর্থাৎ এটা S8, এটা আবার আর একটা S8, সালফার অণুগুলার মধ্যকার যেই ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান, সেই ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান এই ফসফরাসের 4টা ফসফরাসের ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান থেকে বেশি। সো বেশি হওয়ার কারণে সালফারের যেই তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, সেই সালফারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটা থেকেও তোমার ফসফরাস থেকেও বেড়ে যায়। অর্থাৎ আমি যদি জিনিসটা দেখাই, ফসফরাস থেকেও বেড়ে যায়। তো আমি এখানে যদি সালফারের পজিশনটা দেখাই, তাহলে সালফার হচ্ছে তোমার ধরো যে এই পজিশনটাতে হচ্ছে সালফার। এবং তারপরে দেখো, তারপরে হচ্ছে তোমার ক্লোরিন। সালফারের পরে সালফার ছিল, তারপরে ক্লোরিন। এখন ক্লোরিনের অণুগুলো কী হিসেবে থাকে? Cl2 হিসেবে থাকে, Cl2 হিসেবে থাকে। তো ধরো আগে ছিল সালফার 8, তাদের মধ্যকার যে ভ্যান ডার ওয়েলস ফোর্স ছিল, ক্লোরিন আর ক্লোরিনের মধ্যকার ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান আলটিমেটলি ওই সালফার থেকেও কম হবে। সো দ্যাটস ওয়াই ক্লোরিনের যেই কি আছে, ক্লোরিনের যেই তোমার আলটিমেটলি ওই গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক আছে, সেটা অনেক কমে যাবে। অর্থাৎ ক্লোরিনের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক অনেক কমে যাচ্ছে। তারপরে দেখো, তারপরে আসে আর্গন। এবং আর্গনগুলো নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, আর্গনগুলো নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, কিন্তু আর্গনগুলো তো কোনো বন্ধন গঠন করে না। সো তাদের মধ্যকার একটা কোনো চার্জ ডেভেলপ না করলেও তাদের মধ্যে একটা সূক্ষ্ম ভ্যান ডার ওয়েলস ফোর্স থাকে। কিন্তু ভ্যান ডার ওয়েলস এখানে যে ফোর্সটা যেটা থাকে, সেই ভ্যান ডার ওয়েলস ফোর্সটা আলটিমেটলি তোমার কী থাকে, তোমার কম থাকে, ঠিক আছে। সো দেখা যায় যে আর্গনের তোমার ওই যেই তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকে, এটা ক্লোরিনের আশেপাশেই থাকে আর্গনের। সো এটা হচ্ছে মোটামুটি তোমার কি বলে ওই গলনাঙ্ক স্ফুটনাঙ্কের চার্ট। আমি একটু বইটা বের করে তোমাদের দেখায় দিই গলনাঙ্ক স্ফুটনাঙ্কের চার্ট। একটু অ্যাড করো, দেখি বের করতে পারি কিনা। কেমিস্ট্রি চ্যাপ্টার 1, কেমিস্ট্রি চ্যাপ্টার 3। দ্বিতীয়টাতে পাওয়া যাবে। এই যে দেখো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্ষেত্রে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এদের ক্ষেত্রে কী ধরনের চেঞ্জটা আসে খেয়াল করে। এই যে দেখো এই দেখো সোডিয়ামের গলনাঙ্ক কত? 97, তাই না? সো আমি যদি 97টাকে এদিকে রাখি, এটা হচ্ছে 97 ধরো, এটা হচ্ছে 97 সোডিয়াম। তো সোডিয়ামের পরে কি আছে? ধরো ম্যাগনেসিয়াম অনেক বেশি বেড়ে যায়, 649 ম্যাগনেসিয়ামের পরে ধরো যে অ্যালুমিনিয়াম একটু বাড়ে, খুব বেশি না, 660। অ্যালুমিনিয়ামের পরে দেখো সিলিকন 1410-এ চলে যায়। এই যে সিলিকন 1410-এ চলে গেছে। সিলিকনের পরে ফসফরাস যে নামে, সেটা সোডিয়াম থেকে নিচে নেমে যায়। সোডিয়ামের কত? 97 ছিল না? ফসফরাস নিচে নামে একেবারে তোমার সোডিয়ামের নিচে চলে আসে। তারপরে সালফার হচ্ছে তোমার আলটিমেটলি তোমার বাড়ে, এ পর্যন্ত যায়।
সোডিয়াম থেকে একটু বাড়ে, তারপরে ক্লোরিনের একটু কমে, তারপরে আর্গনেরটা আরেকটু বাড়ে। এই যে গ্রাফটা আছে ওইটাই, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেনলি আমাদের গ্রাফটা, যে গলনাঙ্কের গ্রাফটা। আচ্ছা ওয়েট, সালফারের গলনাঙ্ক মানে ক্লোরিনের গলনাঙ্ক তো মাইনাসে চলে গেছে, সরি আমি একটা জিনিস ভুল দেখাইছি। ক্লোরিনের গলনাঙ্ক মাইনাসে চলে গেছে, আর্গনের গলনাঙ্ক মাইনাসে চলে গেছে, তো অনেক বেশি নিচে চলে গেছে। ওয়েট আমি জিনিসটা দেখাই। অ্যাকচুয়ালি ক্লোরিন তো গ্যাস আকারে থাকে, আমি কী পড়াইছি। আচ্ছা ওয়েট, দেখো এখানে আসি আমরা, এই জায়গাটাতে একটু ভুল হয়েছে, আমি তোমার এই জিনিসটা কারেকশন করে দিই। তো আমাদের সালফার ছিল না এখানে, ক্লোরিন অনেক বেশি নিচে নেমে যাবে, তো ক্লোরিন অনেক বেশি নিচে নেমে যাবে। দেখো ক্লোরিন একবার জিরোর নিচে নেমে যাবে। ক্লোরিনদের মধ্যে যেই তোমার ভ্যান ডার ওয়েলস ফোর্স থাকে, আমি তো বলছি যে সালফার থেকে সেটা কম থাকে, তাই না? সালফারের 8টা মলিকিউলসের মধ্যে যে ভ্যান ডার ওয়েলস যে আকর্ষণ বল থাকে, সে আকর্ষণ বলের তুলনায় ক্লোরিনের মধ্যে ভ্যান ডার ওয়েলস বলের মানটা কম থাকে, এটা তো বুঝছো। তো ক্লোরিনের ভ্যান ডার ওয়েলস বলের মান কম থাকার কারণে ক্লোরিনের গলনাঙ্ক যেটা আছে সেই গলনাঙ্ক অনেক কম হবে, এবং গলনাঙ্ক যেটা অনেক কম হবে সেটা এক্স্যাক্টলি কমে, তোমার গ্রাফটা যদি দেখাই, ধরো এটা হচ্ছে জিরোর লেভেল, তো ক্লোরিনের যে গলনাঙ্ক আছে সেই ক্লোরিনের গলনাঙ্ক কমে কি হয়, আলটিমেটলি তোমার এই নিচে নেমে একেবারে জিরোর নিচে চলে আসে, এখানে ক্লোরিন চলে আসে। এবং এখানে ক্লোরিন থেকে তুমি যদি আর্গনের কথা চিন্তা করো, আর্গনের ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান তোমার আলটিমেটলি কম হবে। কেন? কারণ ক্লোরিনের ক্ষেত্রে তোমার দুইটা ক্লোরিন ছিল, সো তাদের মধ্যকার ভ্যান ডার ওয়েলস ফোর্স বেশি ছিল আর্গনের তুলনায়, কারণ আর্গন এখানে সিঙ্গেল মলিকিউলস হিসাবে আছে, সিঙ্গেল পরমাণু হিসেবে আর্গনের যে ভর, সেই ভর ক্লোরিন থেকেও কম। আর দুইটা ক্লোরিন পরমাণু যদি একসাথে কানেক্টেড হয়, তাদের যে ভর, একটা সিঙ্গেল আর্গন, কারণ আমাদের চিন্তা করতে হবে ভ্যান ডার ওয়েলস ফোর্সের ক্ষেত্রে তাদের অণুগুলো কী হিসেবে থাকে, আর্গন তো অণুই ফর্ম করে না, তারা পরমাণু হিসেবেই থাকে। সো তাদের পরমাণুগুলোর একটা পরমাণুর ভর এই ক্লোরিন যে অণুর ভর আছে সেই ক্লোরিন অণুর ভর থেকে কম। তাহলে কম মানে আর্গনের মধ্যে যে ভ্যান ডার ওয়েলস আকর্ষণ বলের মান, সে আর্গনের ভ্যান ডার ওয়েলস আকর্ষণ বলের মান সেই ক্লোরিন থেকে কম। তো ক্লোরিন থেকে আর্গনের ভ্যান ডার ওয়েলস বলের মান যদি কম হয়, সেটা চলে আসছে -101-এ, আর একটা চলে যায় -189-তে, আর্গন চলে যায় এই জায়গাটাতে। ওদের গ্রাফটা হচ্ছে এরকম, দেখো গ্রাফটা হচ্ছে তোমার আলটিমেটলি এরকম। আমি একটু ছোটো রেঞ্জে দেখাই, দেখো কী রে ভাই, ধরো এটা হচ্ছে আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের গ্রাফ। তো এইটা হচ্ছে ধরো যে জিরোর লেভেল, না এটা একটু এই লেভেলটা একটু উপরে দিই, ধরো এটা হচ্ছে জিরোর লেভেল আমাদের। সো এখানে ধরো যে সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়ামের গলনাঙ্ক। সোডিয়াম থেকে দেখো এখন গ্রাফটা চিন্তা করো, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক বাড়লো, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক বাড়লো, অ্যালুমিনিয়াম থেকে সিলিকনের গলনাঙ্ক হুট করে বেড়ে গেল, কারণগুলো জানো। সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত গলনাঙ্ক বাড়ছে, সেটার কারণ হচ্ছে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বাড়ছে, সেটার কারণ হচ্ছে ধাতব বন্ধন ক্রমান্বয়ে বাম থেকে ডানে শক্তিশালী হয়েছে। সিলিকনের ক্ষেত্রে সিলিকন অণুগুলা যেটা করে, একটা জায়ান্ট মলিকিউল উৎপন্ন করে ফেলে, দৈত্যাকার অণু ফর্ম করে ফেলে। একটা সিলিকন আরেকটা সিলিকনের সাথে কানেক্টেড হয়ে ত্রিমাত্রিকভাবে তারা হাজার হাজার কোটি কোটি অণু একসাথে কানেক্টেড হয়ে যায়। সো তাদেরকে ভাঙতে গেলে নর্মালি ওই পুরা ক্যালাসের ওই যে জালিকার সকল বন্ধনকে ভাঙতে হয়, সকল বন্ধনকে ছিন্ন করতে হয়, অনেক বেশি বন্ধনকে ভাঙতে হয়। সেই জন্য সিলিকনের গলনাঙ্ক অনেক বেশি। সিলিকন থেকে ফসফরাসের গলনাঙ্ক অনেক বেশি কমে যায়, সেটা ইভেন সোডিয়াম থেকেও কমে যায়। সোডিয়ামের গলনাঙ্ক নর্মালি 97, তো সোডিয়ামের গলনাঙ্ক আর ফসফরাসের গলনাঙ্ক অনেকটা কমে যায় সিলিকন থেকে, কারণ সিলিকন হচ্ছে তোমার বিশুদ্ধ কী হিসেবে থাকে, তোমার P4 হিসেবে থাকে। সো P4 হিসেবে থাকে, অর্থাৎ ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান সিলিকন থেকে অনেক কম থাকে, প্লাস এখানে সমযোজী বন্ধনও অনেক কম থাকে। সো এটা হচ্ছে ফসফরাস। দেন ফসফরাসের পরে আমরা যেটা দেখবো, ফসফরাস থেকে সালফারের যেটা আছে, সেই সালফার থাকে S8 আকারে। সো S8 আকারে থাকার কারণে P4 আর P4 এর মধ্যে যে ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান, S8 আর S8 এর মধ্যে ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান বেশি হয়, কারণ তাদের ভর বেশি।
এবং আমরা জানি ভর যত বেশি হবে তোমার আলটিমেটলি ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান তত বেশি হবে, ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান যত বেশি হবে গলনাঙ্ক তত বেশি হবে। সো এই কারণে সালফারের যে গলনাঙ্ক আছে, আমি এখানে দেখাই সালফারের যে গলনাঙ্ক আছে, সালফারের গলনাঙ্ক হচ্ছে আলটিমেটলি কি তোমার একটু বেশি, এই যে সালফারটা ধরো যে এই জায়গায় গলনাঙ্ক। আচ্ছা, সালফারের পরে কি আসে ভাই ক্লোরিন। সো ক্লোরিনগুলো কি থাকে তোমার নর্মালি ক্লোরিনগুলো থাকে দুইটা হিসেবে। তো দুইটা ক্লোরিনের ভর আর 4টা ফসফরাসের ভর থেকে অনেক কম, বা 8টা সালফারের ভর থেকে অনেক কম, অর্থাৎ ক্লোরিনের যেই ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান সেটা সালফারের থেকে কম, প্লাস সেটা ফসফরাস থেকেও কম। কেন? কারণ ফসফরাস 4টা ফসফরাসের মধ্যে যে ভ্যান ডার ওয়েলস ফোর্স এক্সিস্ট করতেছে, 4টা ফসফরাসের ভর কত? 4টা ফসফরাসের ভর বের করি। দেখো যেটাই হোক জিনিসটা দেখো, 4টা ফসফরাসের ভরের তুলনায় 2টা ক্লোরিনের ভর অনেক কম, অর্থাৎ ক্লোরিনের মধ্যে ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান সালফার থেকে তো কমই, প্লাস ফসফরাস থেকেও কম, অর্থাৎ ক্লোরিনের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক সালফার থেকে তো কম হবেই, ফসফরাস থেকেও কম হবে। সো আলটিমেটলি দেখা যায় যে ক্লোরিনের যে গলনাঙ্ক সেটা একেবারে নেগেটিভে চলে আসে, নেগেটিভ রেঞ্জে চলে আসে। সো নেগেটিভ রেঞ্জে এই জায়গাটাতে চলে আসে। দেখো সালফারের থেকে তো কমই, বরং ফসফরাস থেকেও কম, বরং ফসফরাস যেহেতু আবার সোডিয়াম থেকে কম, সো সোডিয়াম থেকেও কম, আলটিমেটলি তারা নেগেটিভে চলে আসে। সো এটা হচ্ছে ক্লোরিনের গলনাঙ্ক। দেন ক্লোরিনের পরে আর্গন। দেন আর্গন একটা সিঙ্গেল আর্গন হিসেবে তার যে ভর, সেই ভর অবশ্যই 2টা ক্লোরিনের ভরের তুলনায় কম। সো তাদের মধ্যকার যে ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান এক্সিস্ট করে, তাদের মধ্যকার যে ভ্যান ডার ওয়েলস ফোর্স থাকে, সেই ভ্যান ডার ওয়েলস ফোর্সের মানটা হচ্ছে কি তোমার আরও কম। সো ক্লোরিনটা নর্মালি -101-এ চলে আসে, আর্গনেরটা আরও কমে যায়, আর্গনেরটা চলে যায় 100 -89-এ। সো এটা হচ্ছে তোমার গলনাঙ্কের গ্রাফ, বুঝতে পারছো? এটা হচ্ছে কি তোমার গলনাঙ্কের গ্রাফ। আমি আবার বলতেছি, সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত ধাতব বন্ধন ক্রমান্বয়ে শক্তিশালী হয়েছে, কারণ তাদের মধ্যে চার্জ এবং ইলেকট্রনের বাড়ছে। চার্জ এবং ইলেকট্রন বাড়ার কারণে তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বলের মান, সেই আকর্ষণ বলের মান বাড়ছে। বলের মান বাড়ার কারণে তাদের সেই বলকে ভাঙতে বেশি শক্তি দিতে হয়েছে। এই জন্য বাম থেকে ডানে ধাতু পর্যন্ত যত যাইছি গলনাঙ্ক তত বাড়ছে। সিলিকনের গলনাঙ্ক হুট করে বেড়ে গেছে, এটা একটা অ্যাবনর্মাল কারণে, কারণ সিলিকনের অণুগুলো একটার সাথে আরেকটা এমনভাবে সংযুক্ত হয়ে কোটি কোটি অণু সংযুক্ত হয়েছে, তাদের মধ্যেকার ভ্যান ডার ওয়েলস ফোর্স প্লাস সমযোজী বলের মান অনেক অনেক বেশি, যেটা সকল কিছুকে ছাড়ায় যায়। সো আলটিমেটলি সিলিকনের পরিমাণটা অনেক বেশি। সিলিকন থেকে ফসফরাসের যেই গলনাঙ্ক আছে সেটা খুব বেশি কমে গেছে, কারণ ফসফরাস নর্মালি প্রকৃতিতে থাকে P4 অণু হিসাবে। সো P4 অণু হিসাবে তাদের যে ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান থাকে, সেই ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান সিলিকন জায়ান্ট মলিকিউল হিসাবে যে ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান থাকে তার থেকে কম। ফসফরাসের পরে ফসফরাস থাকে P4 হিসাবে, কিন্তু সালফার 8টা অণু একসাথে সংযুক্ত থাকে S8 হিসাবে। সো S8 হিসাবে তাদের মধ্যে যে ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান সেটা ফসফরাস থেকে বেশি, কিন্তু সিলিকন থেকে কম, কারণ সিলিকনে হয়তো বা 100 কোটি অণু সংযুক্ত আছে। সো সালফারের আলটিমেটলি মানটা বেশি থাকার কারণে সালফারের তোমার আলটিমেটলি এটা কী হয়ে যায়, গলনাঙ্কটা বেশি হয়ে যায়। ক্লোরিন যে মলিকিউলসগুলো আছে সেটা Cl2 হিসাবে থাকে। সো Cl2 এর ভর S8 কিংবা P4 থেকে কম। সো S8 কিংবা P4 থেকে কম হওয়ার কারণে ক্লোরিনের ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান কম। ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান কম মানে তাদের গলনাঙ্ক কম। আলটিমেটলি সালফার এবং ফসফরাস সব কিছু থেকে ক্লোরিনের গলনাঙ্ক কম। তারপরে আর্গন আছে। আর্গনের যে মধ্যকার যে ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান সেটা কম, কারণ 2টা ক্লোরিনের ভরের তুলনায় আর্গনের ভর হচ্ছে কি তোমার কম। সো আলটিমেটলি আর্গনের ভর কম হয়ে যাওয়ার কারণে আর্গনের ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান কম। আর্গনের ভ্যান ডার ওয়েলস ফোর্সের মান কম মানে আর্গনের আলটিমেটলি গলনাঙ্ক তার থেকেও কম। আচ্ছা, সো আমরা একটু গ্রাফটা দেখতেছিলাম, সেখানে গ্রাফটা দেখে আমরা, সো এটা হচ্ছে আমাদের গ্রাফ, এখানে লেখা আছে, এখানে তোমাদের লেখা আছে। এখন আমরা আরেকটা দেখব, এখানে আরও কিছু জায়গা আছে, কিছু জায়গা দেখার আছে। ধরো আমরা যদি উপর থেকে নিচে নামি, ধরো তোমার 2টা গ্রুপ দেওয়া আছে তোমাদের বইয়ে, যে Li, এইচটা দেওয়ার দরকার নাই, আমরা ধাতু নিয়ে চিন্তা করি, হাইড্রোজেন তো গ্যাস আকারেই থাকে, Li Na K Rb CS Fr, Li Na K Rb CS Fr। সো এখন আমরা যদি উপর থেকে নিচে নামি তখন কী হবে? উপর থেকে যদি নিচে নামি 1 নম্বর গ্রুপ আর 17 নম্বর গ্রুপ, তোমাদের বই 2টা গ্রুপ দেওয়া আছে, 2টা গ্রুপের কথাই চিন্তা করবো। 17 নম্বর গ্রুপ কিছু ফ্লুরিন, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন, দেন অ্যাস্টাটিন। 1 নম্বর গ্রুপ আর 17 নম্বর গ্রুপের তোমাকে বললো যে উপর থেকে নিচে নামলে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কি বাড়বে নাকি কমবে যাচাই করো। তাহলে দেখো 1 নম্বর গ্রুপে যারা আছে তাদের মধ্যে কোন বন্ধন এক্সিস্ট করতেছে? ধাতব বন্ধন এক্সিস্ট করতেছে, ধাতব বন্ধন এক্সিস্ট করতেছে। আর এই 17 নম্বর গ্রুপের উপর থেকে নিচে তাদের মধ্যে কি বন্ধন এক্সিস্ট করতেছে? সমযোজী বন্ধন এক্সিস্ট করতেছে, অর্থাৎ তারা থাকতেছে F2 Cl2 দেন Br2
দেন I2, দেন A2, AT2 হিসাবে। দ্যাট মিনস আমরা যদি ধাতুগুলোর ক্ষেত্রে উপর থেকে নিচে নামি, ধাতব বন্ধন তত দুর্বল হয়। কেন দুর্বল হয়? কারণ দেখো সোডিয়ামের যে সাইজ অর্থাৎ সোডিয়াম Li প্লাসের যে সাইজ, এই সাইজটা ছোটো এবং একটা ইলেকট্রন থাকে ধরো এখানে। সোডিয়াম আয়নের যে সাইজ সেটা সোডিয়াম Li প্লাস থেকে বড়, ছোট, একটা ইলেকট্রন থাকলো। পটাশিয়ামের সাইজ আলটিমেটলি আরও অনেক বড়, সো এখানে একটা ইলেকট্রন থাকে। সো আমি যদি দেখি যে উপর থেকে যত নিচে নামবো সাইজ তত বড় হয়, শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত কমে যায়। শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যাওয়া মানে সেটার যে ক্যাটায়ন আসবে সেই ক্যাটায়নেরও ছুটে যাওয়া ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম থাকবে। কারণ দেখো অনেক দূরে দূরে, এটা কাছে, এটা আরও দূরে নিউক্লিয়াস থেকে, এটা আরও দূরে নিউক্লিয়াস থেকে, তো তাদের মধ্যকার আকর্ষণ বলের মান কম থাকবে। সো আমি যদি উপর থেকে নিচে নামতে থাকবো তাদের মধ্যে ধাতব বন্ধন ততটা কী হইতে থাকবে, দুর্বল হইতে থাকবে। ধাতব বন্ধন দুর্বল হওয়া মানে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক আলটিমেটলি কমে যাওয়া। সো আমি যদি চিন্তা করি, আমি যদি এটার গ্রাফ আঁকি, তাহলে এটার গ্রাফটা কী হবে, লিথিয়াম, ধরো লিথিয়ামের গলনাঙ্ক তাহলে সব থেকে বেশি হবে, লিথিয়াম থেকে সোডিয়ামেরটা কমে যাবে, সোডিয়াম থেকে পটাশিয়ামটা কমে যাবে, পটাশিয়াম থেকে Li Na খেয়ে তারপরে হচ্ছে তোমার Rb, তারপরে ধরো যে CS, তারপরে ধরো যে Fr, গলনাঙ্ক কমতেই থাকবে। এটা হচ্ছে গ্রাফ। আচ্ছা, কিন্তু আমি যদি এখানে ফ্লুরিন ক্লোরিন এদেরটা দেখো, এদের মধ্যে কিন্তু আলটিমেটলি কি বন্ধন এক্সিস্ট করতেছে না, এদের মধ্যে কিন্তু আলটিমেটলি ধাতব বন্ধন এক্সিস্ট করতেছে না। এদের মধ্যে এরা হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগ হিসেবে থাকতেছে, F2Cl2 Br2 I2 AT2 হিসেবে থাকতেছে। দ্যাট মিনস এই যে তাদের অণুগুলার মধ্যকার বন্ধন যেটা, সেই অণুগুলার মধ্যকার বন্ধন, আন্তঃ আণবিক বন্ধন, যেই বন্ধনটা আছে, আমরা আগে বলছি বিশুদ্ধ সমযোজী যৌগের ক্ষেত্রে বা নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে আন্তঃ আণবিক যে আকর্ষণ বলটা থাকে, সেই আন্তঃ আণবিক আকর্ষণ বলের নাম হচ্ছে ভ্যান ডার ওয়েলস আকর্ষণ বল। এবং এই ভ্যান ডার ওয়েলস আকর্ষণ বলের মান, অণুর ভর যত বাড়বে ভ্যান ডার ওয়েলস আকর্ষণ বলের মান তত বাড়বে। দ্যাট মিনস এখানে ফ্লুরিন থেকে ক্লোরিনের ভর বেশি, অর্থাৎ ক্লোরিন অণুর ভর বেশি, তার মানে ফ্লুরিন থেকে ক্লোরিনের ভ্যান ডার ওয়েলস আকর্ষণ বলের মান বেশি, ক্লোরিন থেকে ব্রোমিনের ভ্যান ডার ওয়েলস আকর্ষণ মান বেশি, কারণ হচ্ছে ক্লোরিন থেকে ব্রোমিনের ভর বেশি, ব্রোমিন থেকে আয়োডিনের ভর বেশি, আয়োডিন থেকে অ্যাস্টাটিনের ভর বেশি। দ্যাট মিনস আমি যদি উপর থেকে নিচে যাইতেছি তত ভর বাড়তেছে মানে ভ্যান ডার ওয়েলস আকর্ষণ বলের মান বাড়তেছে, ভ্যান ডার ওয়েলস আকর্ষণ বলের মান বাড়তেছে মানে তাদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বাড়তেছে। অর্থাৎ আমি যদি ফ্লুরিন থেকে ক্লোরিনে যাই, অর্থাৎ যত নিচে যাইতেছি তত, ধরো এটা হচ্ছে ফ্লুরিনের গলনাঙ্ক, ফ্লুরিন থেকে ক্লোরিনের গলনাঙ্ক বাড়বে, ক্লোরিন থেকে ব্রোমিনের গলনাঙ্ক বাড়বে, ব্রোমিন থেকে আয়োডিনের গলনাঙ্ক বাড়বে, আয়োডিন থেকে অ্যাস্টাটিনের গলনাঙ্ক বাড়বে। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস আমি যত উপর থেকে আলটিমেটলি তোমার নিচে যাইতেছি তত গলনাঙ্ক কী হইতেছে, বাড়তেছে। আগে কী হয়েছিল, কমতেছিল, এখন কী হইতেছে, তোমার বাড়তেছে। কারণ কি? কারণ দুইটা ভিন্ন কারণ। একটার ক্ষেত্রে বিশুদ্ধ সমযোজী যৌগ থাকে যারা ভ্যান ডার ওয়েলস ফোর্স নিয়ে কাজ করে, আরেকটা ক্ষেত্রে ধাতব বন্ধন থাকে সেটা নিয়ে কাজ করে। ওকে, সো এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আমরা অনেক কিছু পড়লাম, আমরা একটা স্পেশাল, তুমি বলতে পারো যে আমরা একটা ব্যতিক্রম দেখবো। এখন ব্যতিক্রম না, ধরতে পারো যে একটা ট্রেন্ড, এটা হচ্ছে ডি ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে এবং স্পেশালি 3D এর ক্ষেত্রে আমি দেখাবো যে 3D মৌলগুলোর ক্ষেত্রে তোমার আলটিমেটলি আমি যদি যে পর্যায় সারণীটা বের করছিলাম, যে এই যে 3D, এই যে তোমার আলটিমেটলি স্ক্যান্ডিনিয়াম থেকে তোমার এই জিঙ্ক পর্যন্ত তাদের গলনাঙ্কের বা স্ফুটনাঙ্কের চেঞ্জটা কীরকম হয় সেই জিনিসটা আমরা দেখব। অবশ্যই স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যারা আছে সবাই হচ্ছে ধাতু, সো তাদের গলনাঙ্ক কি কমতেছে নাকি বাড়তেছে সেটা ডিপেন্ড করবে, তাদের গলনাঙ্ক কি বাড়তেছে নাকি কমতেছে সেটা ডিপেন্ড করবে তাদের ধাতব বন্ধন কতটুকু শক্তিশালী সেটার উপরে। সো আমরা যদি স্পেশালি এই 4 নম্বর থেকে শুরু করি, পটাশিয়াম থেকে ক্যালসিয়ামের, তো পটাশিয়ামের যে ধাতব বন্ধন সেটা থেকে ক্যালসিয়ামের ধাতব বন্ধন বেশি শক্তিশালী হবে। সেটার কারণ তোমরা জানো, সেটার কারণ হচ্ছে আলটিমেটলি পটাশিয়াম হচ্ছে প্লাস আকারে থাকবে, তার একটা ইলেকট্রন, ক্যালসিয়াম হচ্ছে সে 2+ আকারে থাকবে, তার দুইটা ইলেকট্রন। অর্থাৎ এখান থেকে যখন আমরা এখানে যাব তখন আলটিমেটলি তাদের গলনাঙ্ক বাড়তেছে, অর্থাৎ পটাশিয়াম থেকে ক্যালসিয়ামের গলনাঙ্ক বাড়বে কারণ ধাতব বন্ধন বেশি শক্তিশালী। আচ্ছা, এখন আসো ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে এই ধাতব বন্ধনের ক্ষেত্রে আলটিমেটলি তারা কয়টা করে ইলেকট্রন দান করবে। আমরা দেখতেছি যে পটাশিয়াম কিংবা ক্যালসিয়াম কিংবা সোডিয়াম কিংবা ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকতেছে তারা ততটি ইলেকট্রনকে দান করে দিতেছে ধাতব বন্ধন গঠনের জন্য। সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সে একটা ইলেকট্রনকে দান করে দিতেছে ধাতব বন্ধন গঠনের জন্য। ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, সে 2টা ইলেকট্রনই দান করে দিতেছে ধাতব বন্ধন গঠনের জন্য। কিন্তু একটা জিনিস একটু মার্ক করো, ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে আলটিমেটলি কি হয়,
তারা ধাতব বন্ধনের জন্য কতটি ইলেকট্রন দান করবে সেটা তার শেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে তার উপরে ডিপেন্ড করে না, বরং সে কতটি ইলেকট্রন দান করবে সেটা ডিপেন্ড করে তার শেষ কক্ষপথে কতটি বিজোড় ইলেকট্রন আছে। তার শেষ কক্ষপথে কতটি কি ইলেকট্রন আছে, বিজোড় ইলেকট্রন আছে, তার উপরে ডিপেন্ড করে যে এখানে স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম বা ভ্যানাডিয়াম তারা কতটি ইলেকট্রন দান করবে ধাতব বন্ধন গঠনের জন্য। আচ্ছা, সো ধরো আমি তোমার এইখানে আলটিমেটলি এতে যাই, আমি এখানে সবার ইলেকট্রন বিন্যাসটা একটু করি, সবার ইলেকট্রন বিন্যাসটা তোমরা করে ফেলো আমার সাথে সাথে, সবার ইলেকট্রন বিন্যাসটা করে ফেলো। ধরো স্ক্যান্ডিনিয়াম কত 21 না, 21, এটার লাস্ট কক্ষপথে কি আসে জানি, আরে সব ইলেকট্রন বিন্যাস করা আছে, আমি তোমাদের ওই পিডিএফে নিয়ে যাই। পিডিএফের কোন জায়গায় আছে, পিডিএফের দেখো এদিকে পিডিএফটা দাঁড়াও আমি আনতেছি, আনার পরে সবগুলো ইলেকট্রন বিন্যাস এখানে পাওয়া যাবো। এই যে দেখো এখানে সবগুলো ইলেকট্রন বিন্যাস আছে, দেখো স্ক্যান্ডিনিয়াম থেকে টাইটানিয়াম সবগুলোর ইলেকট্রন বিন্যাস করা আছে, স্ক্যান্ডিনিয়াম দেন টাইটানিয়াম দেন ভ্যানাডিয়াম। এই যে সো এখানে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করে দেখো, আমি কি বললাম, সে ধাতব বন্ধন গঠনের জন্য কতটি ইলেকট্রন দান করবে সেটা ডিপেন্ড করবে তার ডি অরবিটালে, সেটা ডিপেন্ড করবে তার আলটিমেটলি ডি অরবিটালে বা টোটাল অরবিটালে, অর্থাৎ লাস্ট অরবিটাল 3d আর 4s এর মধ্যে তোমার আলটিমেটলি কতটি বিজোড় ইলেকট্রন আছে তার উপর। অর্থাৎ এই ডি ব্লক মৌলগুলো যখন ধাতব বন্ধন গঠন করবে তারা ধাতব বন্ধন গঠনের জন্য ততটি ইলেকট্রনকে সরবরাহ করবে, তাদের বিজোড় ইলেকট্রন যতটি আছে ততটি তারা সরবরাহ করবে কিসের জন্য, ধাতব বন্ধন গঠনের জন্য। অর্থাৎ আবার আমরা জানি যে ওই যত বেশি ইলেকট্রন একটা কেউ দান করবে তার ধাতব বন্ধন তত বেশি শক্তিশালী হবে। ফর এক্সাম্পল সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের ধাতব বন্ধন শক্তিশালী, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের ধাতব বন্ধন শক্তিশালী, কারণ সোডিয়াম ইলেকট্রন দান করে একটা, ম্যাগনেসিয়াম ইলেকট্রন দান করে দুইটা, অ্যালুমিনিয়াম ইলেকট্রন দান করে তিনটা, তো তিনটা দান, এটা প্লাস হয়, এটা 2+ হয়, এটা 3+ হয়। সো ধাতব বন্ধন কি শক্তিশালী নাকি দুর্বল সেইটা ডিপেন্ড করে, ধাতব বন্ধন কি শক্তিশালী নাকি দুর্বল সেটা ডিপেন্ড করে তাদের আলটিমেটলি কি আছে, তাদের সে কতটি ইলেকট্রন দান করতেছে সেটার উপরে। এখন যদি বেশি ইলেকট্রন দান করে তাহলে ধাতব বন্ধন বেশি শক্তিশালী হবে, যদি কম ইলেকট্রন দান করে তাহলে ধাতব বন্ধন কী হবে, তোমার আলটিমেটলি কম শক্তিশালী হবে। সো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে স্ক্যান্ডিনিয়াম কিংবা টাইটানিয়াম কিংবা ভ্যানাডিয়ামের ক্ষেত্রে আমরা যখন আসবো তখন তাদের যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কটা দেখবো, সেটা দেখবো যে তাদের ধাতব বন্ধন শক্তিশালী কিনা। ধাতব বন্ধন যার শক্তিশালী তার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি হবে, ধাতব বন্ধন যার কম শক্তিশালী তার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কম হবে। এবং এখানে এই ধাতব বন্ধনটা কি শক্তিশালী নাকি কম শক্তিশালী সেটা ডিপেন্ড করবে তারা কতটা ইলেকট্রন দান করতেছে। ডি ব্লকের ক্ষেত্রে তারা কিন্তু সকল ইলেকট্রনকে দান করে দিবে না ধাতব বন্ধন গঠনের জন্য, বরং তারা বিজোড় ইলেকট্রনগুলোকে দান করবে তাদের আলটিমেটলি গঠনের জন্য। আচ্ছা, এখন দেখো ইলেকট্রন বিন্যাস করলাম, স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখলাম যে স্ক্যান্ডিনিয়ামের একটা ইলেকট্রন আছে। স্ক্যান্ডিনিয়ামের কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? স্ক্যান্ডিনিয়ামের একটা ইলেকট্রন আছে। তো স্ক্যান্ডিনিয়ামের একটা বিজোড় ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন না, স্ক্যান্ডিনিয়ামের বিজোড় ইলেকট্রন কয়টা আছে? একটা। তো স্ক্যান্ডিনিয়াম একটা ইলেকট্রন দান করবে ধাতব বন্ধন গঠনের জন্য। সো আলটিমেটলি স্ক্যান্ডিনিয়ামের যেই ধরো যে গলনাঙ্ক, সেই গলনাঙ্ক ধরো যে এই জায়গাটাতে। স্ক্যান্ডিনিয়াম থেকে টাইটানিয়ামের গলনাঙ্ক বাড়বে, কারণ টাইটানিয়ামের ক্ষেত্রে দুইটা বিজোড় ইলেকট্রন আছে। দেখো দুইটা বিজোড় ইলেকট্রন আছে, তো দুইটা বিজোড় ইলেকট্রন মানে সে দুইটা বিজোড় ইলেকট্রন দান করতেছে ধাতব বন্ধন গঠনের জন্য, তার মানে সেখানে সে বেশি ইলেকট্রন দান করতেছে, ধাতব বন্ধন বেশি শক্তিশালী হবে। তো স্ক্যান্ডিনিয়াম থেকে টাইটানিয়াম বেশি শক্তিশালী। দেন টাইটানিয়াম থেকে ভ্যানাডিয়ামের ক্ষেত্রে দেখো তিনটা বিজোড় ইলেকট্রন আছে। ওকে, ভ্যানাডিয়ামের ক্ষেত্রে ভ্যানাডিয়ামের যে আছে এটা কি বলে, ভ্যানাডিয়ামের যে গলনাঙ্ক সেটা বেশি হবে। স্ক্যান্ডিনিয়াম থেকে টাইটানিয়াম বেশি, টাইটানিয়াম থেকে ভ্যানাডিয়াম বেশি। আচ্ছা, এখন দেখো, এখন আমরা আসি ক্রোমিয়ামের ক্ষেত্রে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখো শেষ কক্ষপথে 6টা বিজোড় ইলেকট্রন আছে। আরে ভাই, ক্রোমিয়ামের তো গলনাঙ্ক সব থেকে বেশি হওয়ার কথা। কাহিনী তো এই জায়গাতেই ঘটে। ক্রোমিয়ামের গলনাঙ্ক কি হওয়ার কথা? সব থেকে বেশি হওয়ার কথা। বাট ক্রোমিয়ামের গলনাঙ্ক এখানে সব থেকে বেশি হবে না। সেটা কারণ হচ্ছে
তুমি যদি ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের ক্ষেত্রে চিন্তা করো, ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের ক্ষেত্রে চিন্তা করো, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু ভালোভাবে খেয়াল করো। একটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d5 4s1, অর্থাৎ অর্ধপূর্ণ অর্ধপূর্ণ। আবার ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার 3d5 4s2, ওরে ভাই এটা অর্ধপূর্ণ, এটা পূর্ণ। অর্থাৎ ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের যে ইলেকট্রন বিন্যাস আছে, সেই ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস বেশি স্টেবল। ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস স্থায়ী, তারা ইলেকট্রনকে দান করতে চাইবে না। এখন কেউ যদি ইলেকট্রন দান করতে না চায়, ইলেকট্রন যদি কম দান করে, ধরো তারা ইলেকট্রন দান করতেছে পার্শিয়ালি, খুব কম ইলেকট্রন দান করতেছে, তাহলে ইলেকট্রন যদি তারা কম দান করে বা দান না করে, তাহলে তাদের ধাতব বন্ধন এত বেশি শক্তিশালী হবে না। কারণ আমি আগেই বুঝাইছি ধাতব বন্ধন কি শক্তিশালী হবে নাকি দুর্বল হবে সেটা ডিপেন্ড করতেছে সে কতটা ইলেকট্রন দান করতেছে। সে যত বেশি ইলেকট্রন দান করবে তার ধাতব বন্ধন তত বেশি শক্তিশালী হবে। সো ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখা যায় যে ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ যেহেতু আলটিমেটলি তাদের ইলেকট্রন বিন্যাস বেশি স্টেবল, তাদের ইলেকট্রন বিন্যাস বেশি স্থায়ী, ইলেকট্রন বিন্যাস বেশি স্থায়ী হওয়ার কারণে তারা ইলেকট্রনকে দান করতে চাইবে না। ইলেকট্রনকে দান করতে চাইবে না মানে কি? ইলেকট্রনকে দান করতে যদি না চায়, তার মানে তাদের ধাতব বন্ধনও শক্তিশালী হইতেছে না, তাদের ধাতব বন্ধনটা ঠিকঠাক মতন ফর্ম হইতেছে না। সো দ্যাটস ওয়াই ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের যেই তোমার কি বলে, ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের যেই গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক সেটা কমে যাবে, সেটা আর বাড়বে না, সেটা কমে যাবে। দেখো নিচের দিকে গ্রাফটা দেওয়া আছে তোমাদের বইয়ে, এই যে দেখো স্ক্যান্ডিনাম এখান থেকে শুরু হয়েছে, স্ক্যান্ডিনাম এখান থেকে শুরু হয়েছে, টাইটানিয়াম একটু বাড়ছে, টাইটানিয়াম থেকে ভ্যানাডিয়াম বাড়ছে, বাট ক্রোমিয়াম কমে গেছে, যে দেখো কমে গেছে। ক্রোমিয়াম থেকে দেখো ম্যাঙ্গানিজ এমন কমছে যে একেবারে স্ক্যান্ডিনাম থেকে কমে গেছে। কেন? কারণ ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস আরও বেশি স্টেবল। দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d5 4s1। ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস কি? ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d5 4s2। দ্যাট মিনস ক্রোমিয়ামের ক্ষেত্রে অর্ধপূর্ণ, দুইটাই অর্ধপূর্ণ, আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে একটা অর্ধপূর্ণ আর একটা পূর্ণ আছে। সো পূর্ণ অরবিটাল অর্ধপূর্ণ অরবিটাল থেকে বেশি স্থায়ী। দেখো অর্ধপূর্ণ অরবিটাল তো স্থায়ী, বাট অর্ধপূর্ণের তুলনায় পূর্ণ অরবিটাল আরও বেশি স্থায়ী। সো এখানে ম্যাঙ্গানিজের ইলেকট্রন দান করার যে ট্রেন্ড, ধাতব বন্ধন গঠন করার জন্য যে ইলেকট্রন দান করবে সে দানই করতে চাইবে না। সো আলটিমেটলি দেখা যাবে যে তার যেই তোমার এটা কি বলে, তার যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, সেই গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক নর্মালি স্ক্যান্ডিনিয়াম থেকেও কমে যাবে, কারণ ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা একটু বেশি স্টেবল। ম্যাঙ্গানিজ থেকে এফি এর যেই আছে, এফি যেটা আছে তার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেড়ে যাওয়ার কারণ হচ্ছে, তুমি যদি এখন দেখো ম্যাঙ্গানিজের পরে যদি দেখো এফি কিন্তু এখন 4টা ইলেকট্রন দান করতে পারবে। কয়টা ইলেকট্রন? এই যে দেখো বিজুর ইলেকট্রন কয়টা আছে? 1 2 3 4টা। সো তার বিজুর ইলেকট্রন 4টা আছে, সে 4টা ইলেকট্রন দান করতে পারবে এফি। তারপরে দেখো এফি এর পরে কোবাল্টের বিজুর ইলেকট্রন আছে 3টা। দ্যাট মিনস কোবাল্ট ইলেকট্রন দান করতে পারবে 3টা। অর্থাৎ এফি থেকে কোবাল্ট ইলেকট্রন কম দান করতেছে, তার মানে এফি থেকে কোবাল্টের যে ধাতব বন্ধন, সেই ধাতব বন্ধন কম শক্তিশালী হচ্ছে। সো আমার কম তাপ দিলেই হইতেছে, গলনাঙ্ক কমতেছে, অর্থাৎ এফি থেকে কোবাল্টের গলনাঙ্ক কমবে। যে দেখো এফি থেকে কোবাল্টের গলনাঙ্ক কমছে। ইভেন কোবাল্ট থেকে নিকেলের গলনাঙ্ক আরও কমছে, নিকেলের গলনাঙ্ক আরও কমার কারণ মাত্র 2টা বিজুর ইলেকট্রন আছে, আরও কমে গেছে। কপারের গলনাঙ্ক আরও কমছে, কারণ মাত্র 1টা বিজুর ইলেকট্রন। জিঙ্কের গলনাঙ্ক দেখো একেবারে স্ক্যান্ডিনাম কি ম্যাঙ্গানিজ থেকে আরও নিচে গেছে, কারণ এর পুরা অরবিট একেবারে পূর্ণ, একেবারে সব পূর্ণ। 3d10 4s2, দেখো 3d10 4s2, তার মানে একেবারে সব থেকে বেশি পূর্ণ হচ্ছে জিঙ্ক। সো জিঙ্কের যেহেতু সব থেকে পূর্ণ, জিঙ্ক নর্মালি ইলেকট্রন বিজুর ইলেকট্রন দান করার তার কোনো ট্রেন্ডই নাই। জিঙ্ক যে ধাতব বন্ধন গঠন করবে সেখানে ইলেকট্রন দান করার তার কোনো অপশনই নাই। হয় ম্যাঙ্গানিজ তাও বিজুরগুলা ছিল, দান হয়তো বা কম করছে, পার্শিয়ালি করছে, বাট জিঙ্কের ক্ষেত্রে তো বিজুর ইলেকট্রন নাই। সো জিঙ্ক নর্মালি যে ধাতব বন্ধন গঠন করবে, সেই ধাতব বন্ধন একেবারে এত দুর্বল হবে যে সেইটার যে গলনাঙ্ক আছে সেটা অনেক বেশি কমে যাবে। অর্থাৎ আমি যে জিনিসটা বলছি সেই জিনিসটা যদি মাথায় রাখো, তাহলে সব কিছু ইজি হয়ে যাবে। যে ধাতব বন্ধন শক্তিশালী হবে নাকি দুর্বল হবে সেটা ডিপেন্ড করবে ধাতব বন্ধন গঠনের সময় তারা কতগুলা ইলেকট্রন দান করতেছে। যে যত বেশি ইলেকট্রন দান করবে তার ধাতব বন্ধন তার বেশি শক্তিশালী হবে, সেটার কারণ আমি বুঝাইছি সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। সো এখন জাস্ট এই ট্রেন্ডটা যদি তুমি খেয়াল করো, তাহলে তুমি এটা আশা করি তুমি এই গ্রাফটা বুঝতে পারবে। পরীক্ষার হলে আসলে এটা তুমি লিখে দিয়ে আসতে পারবা যে 3D মৌলসমূহের গলনাঙ্কের গ্রাফটা কেন এরকম হয়েছে।
বুঝতে পারছো? ওকে, আজকের লেকচার এই পর্যন্তই। তো আজকের লেকচার এই পর্যন্ত। তোমাদের দেখো, তোমাদের বোর্ডের আগে আমাদের বিভিন্ন কোর্স, যে কোর্সটা তুমি অ্যাড হইতে চাও, আমাদের কিন্তু ইংলিশ একাডেমিক কোর্সও আছে। ইংলিশ একাডেমিক কোর্সের ক্লাসও কিন্তু আমিই নেই। হ্যাঁ, এখানে তোমাদের নাম্বার দেওয়া আছে, এখানে তোমাদের নাম্বার দেওয়া আছে। সব ক্লাস কিন্তু কমপ্লিট। ইংলিশ একাডেমিকটা অবশ্য লাইভ চলতেছে, বাকি সব ক্লাস কমপ্লিট। নাম্বার দেওয়া আছে বা তোমার পেজে দেওয়া আছে, যেই কোর্সে ভর্তি হতে চাও যোগাযোগ করবা, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবা। থ্যাংকস ফর ওয়াচিং।